পতেঙ্গা সমুদ্রতীরের সেই পুরনো হেরিটেজ হোটেল। বয়স হলেও দেয়ালগুলো থেকে আভিজাত্যের চেনা গন্ধটা একটুও মোছেনি। বাইরে তখন শ্রাবণের অঝোর বৃষ্টি, জানালার কাছে এসে আছড়ে পড়ছে ধীর লয়ে। আর ভেতরে সম্পূর্ণ এক আলাদা জগৎ। ঝাড়বাতির আলোগুলো সেরাতে যেন একটু বেশিই চড়া। চকচকে মার্বেল মেঝের ওপর দামি জুতোর খটখট শব্দ। ব্যাকগ্রাউন্ডে খুব হালকা করে বাজতে থাকা একটা ভাটিয়ালি সুর, আর অতিথিদের মৃদু হাসির গুঞ্জন মিলেমিশে একটা মোহ তৈরি করেছে। চারিদিকের এই জৌলুসের মাঝে দাঁড়িয়ে অভাব বা দারিদ্র্যের মতো শব্দগুলো উচ্চারণ করাও যেন এক ধরনের অসভ্যতা। পুরো আয়োজনটাই ছিল সায়মা চৌধুরীর জন্য। চট্টগ্রামের ব্যবসাপাড়ায় তার চোখের এক ইশারাই যথেষ্ট। মশলার বিশাল সাম্রাজ্য, বড় বড় হোটেল চেন আর কোটি কোটি টাকার চুক্তি নিমেষে পাকা হয়ে যায় শুধু তার একটা গ্রিন সিগন্যালে। হলরুম ভর্তি শহরের নাম করা সব ব্যবসায়ী, ডাকসাইটে সাংবাদিক আর নামি দামি দেশি বিদেশি বিনিয়োগ। সাইমা সেরাতে পড়েছিলেন ক্রিম রঙের একটা চড়া দামের শাড়ি, যার চওড়া সোনালি পাড়টা হোটেলের আলোয় রীতিমতো চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। তার চোখে মুখে এক ধরনের শীতল, ধারালো আত্মবিশ্বাস। ক্ষমতা যাদের পায়ের কাছে এসে জমা হয়, দুনিয়াকে যারা সবসময় মাথা নোয়াতে দেখে অভ্যস্ত, তাদের অবয়ব ঠিক এমনই হয়। ঠিক এই রূপকথার মতো জমকালো ভিড়ের মধ্যেই নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছিল ফারহান আহমেদ। পরনে নিতান্তই সাদামাটা একটা সাদা শার্ট আর কালো প্যান্ট, দুহাতে ধরা ফলের জুস ভর্তি একটা ভারী ট্রে। পায়ের জুতো দুটো পুরনো, কিন্তু নিখুঁতভাবে পরিষ্কার করা। সারা দিনের হাড় ভাঙা খাটুনি শেষে শরীরটা ভেঙে আসার কথা, কিন্তু ফারহানের দুই চোখে ছিল এক আশ্চর্য স্বস্তি। পরম যত্নে, ধীরস্থিরভাবে সে প্রতিটা অতিথিকে পানীয় এগিয়ে দিচ্ছিল। কাজটা হয়তো নিচু পদের, কিন্তু ফারহানের চলাফেরায় কোনো হীনমন্যতা ছিল না। নিজের কাজটুকুকে সে সততা দিয়ে আগলে রেখেছিল, আর সেই সহজ সরল সততাটুকুই তাকে এই কৃত্রিম ভিড়েও একটা নিজস্ব মর্যাদা দিচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে এক ভদ্রলোক আচমকা ঘুরতে গেলেন, আর তাতেই ঘটল বিপত্তি। সোজা ধাক্কা খেলেন ফারহানের সাথে। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে ফারহান নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না। হাতের ট্রেটা কেঁপে উঠল, এবং চোখের পলকে কমলা লেবুর রসে ভরা একটা গ্লাস সোজা গিয়ে পড়ল সায়মার সেই দামি শাড়ির ওপর। মুহূর্তের মধ্যে পুরো হলরুমে একটা থমথমে নীরবতা নেমে এলো। সাংবাদিকদের ক্যামেরার লেন্সগুলো একযোগে ঘুরে গেল সায়মার দিকে। পাশে দাঁড়িয়ে থাকা রায়হান তালুকদার সুযোগটা হাতছাড়া করল না। ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ঝুলিয়ে নিচু কটাক্ষের সুরে বলল, সামান্য একজন চাকরের ভুল পুরো কোম্পানির ইমেজটাই আজকে মাটিতে মিশিয়ে দিল। কথাটা সাইমার গায়ে গিয়ে লাগল তীরের মতো। রাগে অন্ধ হয়ে সে সামনে এগিয়ে গেল। কিছু বোঝার আগেই সবার সামনে ফারহানের গালে কষিয়ে এক চড় মেরে বসল। হলরুমের নিস্তব্ধতা ছিঁড়ে সেই চড়ের শব্দটা যেন সবাইকে চমকে দিল। সাইমা তার চেনা অহংকারী শীতল কণ্ঠে বলল, তোমাদের মতো নিচু স্তরের লোকেরা কি বুঝবে যে সমাজে স্ট্যাটাস আর নামডাক থাকাটা আসলে কি জিনিস? এত বড় একটা অপমানের পরও ফারহান একটা শব্দও বলল না। অপমানে ক্ষোভে তার দুই চোখ জলে টলমল করে উঠলেও সে কিন্তু মাথা নিচু করে ভেঙে পড়ল না। তার সোজা হয়ে দাঁড়িয়ে থাকার মধ্যে এক অদ্ভুত আত্মসম্মান ছিল। সেই রাতে ওখানে তালি বাজানো বা তামাশা দেখা মানুষদের কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে সবার সামনে চরমভাবে লাঞ্ছিত হওয়া এই সাধারণ ছেলেটাই আর কিছুক্ষণ পর ওই অহংকারী মহিলার জীবন বাঁচাতে নিজের বুক পেতে দেবে। হলরুমে সেই চরের শব্দটা শুধু ফারহানের গালে লাগেনি, তার প্রতিধ্বনি যেন সায়মা চৌধুরীর নিজের ফেলে আসা অতীতের দেওয়ালেও গিয়ে ধাক্কা খেল। কিন্তু সে মুহূর্তে সায়মা নিজের রাগ আর লোকলজ্জার ভয়ে এতটাই অন্ধ যে তার কান পর্যন্ত কোনো হুঁশ পৌঁছাচ্ছিল না। অথচ সাইমা জন্মগতভাবে এমন পাষাণ ছিলেন না। তার শৈশব কেটেছে পতেঙ্গার একটা স্যাঁতসেঁতে সরু গলিতে। বৃষ্টির পর সেখানে নারকেল পাতা বেয়ে টপ টপ করে জল ঝরত, আর পুরনো বাড়িগুলোর জানালা গলে ভেসে আসত তাজা মশলার চেনা সুবাস। তার মা আয়েশা চৌধুরী ছিলেন নরম মনের মানুষ। প্রায়ই মেয়েকে কাছে টেনে বলতেন, শোন মা, টাকা দিয়ে বাড়ির ছাদ উঁচু করা যায় ঠিকই, কিন্তু মানুষের মাথা উঁচু করা যায় না। ওটা হয় মানুষের স্বভাব আর ভালো সংস্কার দিয়ে। সাইমা তখন খিলখিল করে হেসে উঠত।
ওই বয়সে মায়ের কথাগুলোকে তার নিছক রূপকথা মনে হতো, বাস্তব জীবনের কোনো আয়না মনে হতো না। তারপর একদিন আয়েশা চৌধুরী ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে ঘরের সব হাসি আনন্দ উবে গিয়ে সেখানে জায়গা করে নিল কড়া ওষুধের গন্ধ। তারেক চৌধুরী স্ত্রীকে বাঁচানোর জন্য শহরের নামি দামি সব ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরলেন, কিন্তু টাকা যে সবসময় মৃত্যুর হাত থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারে না, সেই নির্মম সত্যটাই শেষ পর্যন্ত সত্যি হল। মা চলে যাওয়ার পর সাইমার ভেতরের জগৎটা একদম ওলটপালট হয়ে গেল। বাড়িটা আগের মতোই দাঁড়িয়ে রইল, কাজের লোকেরাও যার যার ডিউটি করে গেল। খাবার টেবিলে সাজানো দামি রূপোর বাসনপত্রগুলোও বদলাল না। শুধু সেই বিশাল প্রাসাদে এমন একটা মানুষও আর রইল না যে অন্তত পরম মমতায় মাথায় হাত বুলিয়ে একবার জিজ্ঞেস করবে মেয়েটা আসলেই ভালো আছে কিনা। তারেক চৌধুরী চাননি তার মেয়ে মায়ের শোক বুকে নিয়ে ভেঙে পড়ুক, তাই তিনি সায়মাকে পড়াশোনার এক কঠোর নিয়মের মধ্যে বেঁধে ফেললেন। সেই সূত্রে প্রথমে ঢাকা, তারপর উচ্চশিক্ষার জন্য বিদেশ। সবশেষে হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে সায়মা যখন বেরোল, তখন সে ব্যবসার নির্মম দুনিয়াটাকে চিনে গেছে। সে বুঝল এই কর্পোরেট জগতে মানুষের মুখের হাসিটাও আসলে কোটি টাকার ডিল সই করানোর একটা কৌশল মাত্র। এখানে একটা ছোট ভুলের খেসারত দিতে হয় লাখ লাখ টাকা দিয়ে। চট্টগ্রামে যখন সে ফিরে এলো, তখন তাদের পারিবারিক ব্যবসাটা স্রেফ ঐতিহ্যের ওপর ভর করে টিকেছিল, আধুনিক বাজারের প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে। সায়মা হাল ছেড়ে দিল না, দিন রাত এক করে খাটল। শহরের বুকে ছড়িয়ে থাকা তাদের পুরনো হেরিটেজ হোটেলগুলোকে খোল নলচে বদলে একেবারে আধুনিক রূপ দিল। মশলা রপ্তানির পুরনো ধ্যাড়ধ্যাড়ে পদ্ধতিতে আনল প্রযুক্তির ছোঁয়া। কোনো থার্ড পার্টি ছাড়াই সরাসরি বিদেশের বড় বড় ক্লায়েন্টদের সাথে চুক্তি করল। নিজের মেধা আর জেদ দিয়ে মাত্র কয়েক বছরেই চৌধুরী ব্র্যান্ডটাকে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়। চারিদিকে তখন তার জয় জয়কার। দেশের প্রথম সারির খবরের কাগজগুলো তাকে চট্টগ্রামের সবচেয়ে প্রভাবশালী নারী শিল্পপতি হিসাবে কভার স্টোরি বানাতে লাগল। কিন্তু এই আলো, তালি আর প্রশংসার আড়ালেও সাইমার বুকের ভেতর একটা চোরা ভয় সারাক্ষণ কামড়াত। তার মনে হতো লোকে হয়তো তাকে শুধুই ক্ষমতাধর তারেক চৌধুরীর মেয়ে হিসাবেই দেখবে, তার নিজের এই হাড় ভাঙা খাটুনিটাকে স্রেফ বাপের ভাগ্য বলে উড়িয়ে দেবে। মনের এই সূক্ষ্ম ইনসিকিউরিটিটাই একসময় তার স্বভাবে রূপ নিল। কর্মীদের সামান্য ভুলও সে আর সহ্য করতে পারত না, হয়ে উঠত নির্মম। একবারের কথা, হোটেলের এক প্রবীণ কর্মী বিদেশি ভিআইপি গেস্টের জন্য ফুলের তোড়া আনতে সামান্য একটু দেরি করে ফেলেছিলেন। সায়মা এতটুকু রেয়াত করল না। উপস্থিত সবার সামনে লোকটাকে যাচ্ছেতাইভাবে অপমান করল, অথচ এই বয়স্ক মানুষটি দীর্ঘ ২০ বছর ধরে তাদের হোটেলেই বিশ্বস্ততার সাথে কাজ করছেন। ভরা মজলিসে এই অপমানে বুড়ো মানুষের চোখ ফেটে জল চলে এসেছিল, কিন্তু সাইমার মন একটুও গলেনি। বরফ শীতল গলায় শুধু বলেছিল, ফালতু আবেগ আর চোখের জল দিয়ে ব্যবসা চলে না। তারেক চৌধুরী দূর থেকে মেয়ের এই রুক্ষ আচরণটা খেয়াল করেছিলেন। ওই রাতে সাইমাকে ডেকে খুব শান্ত গলায় বললেন, ব্যবসায় ডিসিপ্লিন দরকার সাইমা, কিন্তু এভাবে সবার সামনে কাউকে অপমান করাটা কোনো ভালো লিডারশিপের লক্ষণ না। সাইমা বিন্দুমাত্র না দমে কড়া গলায় জবাব দিল, বাবা, আমি যদি এখন নরম হই, এই কর্পোরেট দুনিয়ার কেউ আমাকে পাত্তা দেবে না। তারেক চৌধুরী আর কিছু বললেন না। তিনি স্পষ্ট দেখছিলেন নিজেকে সফল প্রমাণ করার এই অন্ধ রেসে নেমে তার মেয়েটা দিনে দিনে বড্ড একা হয়ে যাচ্ছে। দিন গড়াল। সাইমার অফিসের টেবিলে একের পর এক সাকসেস অ্যাওয়ার্ড জমা হতে লাগল। ডায়েরির পাতায় ঠাসা মিটিংয়ের শিডিউল, ফোনে দিনরাত শুভেচ্ছার বন্যা। কিন্তু গভীর রাতে যখন সে একা ঘরের জানলার পাশে দাঁড়াত, বাইরে শ্রাবণের বৃষ্টি দেখে মনটা কেমন যেন করে উঠত। ঠিক তখনই বুকের ভেতর মায়ের সেই পুরনো আকুলতা ভেসে আসত। মারে, পরিস্থিতির চাপে পড়ে নিজের মনটাকে কখনো ছোট হতে দিস না। সাইমা ঝটপট মায়ের স্মৃতিটাকে মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করত। ড্রয়ের থেকে পরের দিনের ফাইলের স্তূপ বের করে চোখ বোলাত। সে নিজেকে বিশ্বাস করিয়েছিল এই স্বার্থপর দুনিয়া শুধু তাকেই গোনে যে সবকিছু নিজের মুঠোয় রাখতে পারে, যে কখনো কারো সামনে মাথা নয় না আর অন্যের ভুলকে বুটের নিচে পিষে দিতে এক সেকেন্ডও ভাবে না। কিন্তু সায়মা তখনও জানত না, পতেঙ্গার ওই আলো ঝলমলে হলরুমে একটা সাধারণ ওয়েটার ছেলের সামনে তার এই পাথরে খোদাই করা অহংকার আজ ভেঙে চুরমার হতে চলেছে। অথচ এই একই শহরের অন্য এক প্রান্তে ফারহান আহমেদের জীবনটা ছিল একেবারেই আলাদা।
সাইমার জগৎ যখন এসি রুম আর বিদেশি ক্লায়েন্টদের ডিল মেলাতে ব্যস্ত, তখন মহেশখালীর এক ঘিঞ্জি গলিতে ফারহানের দিন শুরু হতো সূর্য ওঠার অনেক আগে। জরাজীর্ণ ঘরের জানালা দিয়ে সমুদ্র দেখা যেত না ঠিকই, কিন্তু বাতাসে সবসময় নোনা জলের একটা স্যাঁতস্যাঁতে গন্ধ পাওয়া যেত। ঘরটা ছিল ছোট, ছাদ বলতে পুরনো টিনের চাল। বর্ষায় টানা বৃষ্টি নামলে ২-৩ জায়গায় চুইয়ে জল পড়ত। ফারহানের মা রহিমা বেগম ঘুমানোর আগে জল পড়ার জায়গাগুলোয় পুরনো হাঁড়ি পাতিল পেতে রাখতেন, যাতে মাটির মেঝেটা কাদা না হয়ে যায়। স্যাঁতস্যাঁতে দেয়ালে একটা পুরনো তসবি ঝুলত, তার নিচেই মক্কার একটা ছোট বাঁধানো ছবি, আর পাশে একটা কাপড়ের থলিতে সযত্নে গোছানো ছিল ফারহানের কলেজের মাইনে দেওয়ার পুরনো রসিদগুলো। অভাব ছিল তাদের নিত্যসঙ্গী, কিন্তু ঘরের কোনো কোণায় অবহেলার ছাপ ছিল না। দারিদ্র থাকলেও তাদের যাপনে এক আশ্চর্য পরিচ্ছন্নতা আর আত্মমর্যাদা ছিল। ফারহানের বাবা শফিক আহমেদ ছিলেন খাঁটি সমুদ্রের মানুষ। তার হাতের তালুর শক্ত খসখসে চামড়াটা ছুলেই বোঝা যেত জীবনের পুরোটা সময় উত্তাল সাগরের বুকে ঢেউয়ের সাথে লড়াই করে কেটেছে তার। বছর কয়েক আগের এক কালবৈশাখী রাতে গভীর সমুদ্রে ট্রলারে কাজ করার সময় পায়ে খুব বাজে চোট পান তিনি। সেই দুর্ঘটনার পর থেকে আর সাগরে যাবার জোর পাননি শরীরে। বাধ্য হয়ে এখন সমুদ্রের তীরেই বসেন, ভাঙা তক্তা জোড়া দেন, পুরনো ছেঁড়া জাল মেরামত করেন। মাঝে মধ্যে ঘাটের কমবয়সী জোয়ান ছেলেরা এসে পাশে বসলে অভিজ্ঞ গলায় বোঝাতেন, সমুদ্রের বিশাল ঢেউ দেখে ডর পাইলে চলবে না রে বাপ, আবার ওরে হালকাভাবে নিয়ে হেলাফেলা করাও পাপ। মানুষটা স্বভাবতই গম্ভীর, কথা বলতেন মেপে মেপে। তবে বাবা যখনই মুখ খুলতেন, ফারহান ঘরের কোণে বসে মন্ত্রমুগ্ধের মতো শুনত। শফিক মিয়া প্রায়ই ছেলেকে বলতেন, বাবা রে, দুনিয়াতে কোনো কাজই ছোট না। কাজ ছোট হইতে পারে, কিন্তু নিজের ভেতরের মনটারে কখনো ছোট হইতে দিবি না। মা রহিমা বেগমের দিনগুলো কোনো আয়েসে কাটত না। প্রতিবেশীদের ছেঁড়া কাঁথা কাপড় সেলাই করা, নারকেলের ছোবড়া দিয়ে বসার মাদুর বোনা, কিংবা মসজিদের জন্য টুপি আর জায়নামাজ তৈরি করা, এসব করেই কেটে যেত তার ২৪ ঘণ্টা। বয়স বাড়ছে, তার ওপর রাত জেগে সুই সুতোর খাটুনি, তাই চোখের দৃষ্টিও ইদানিং বেশ ঝাপসা হয়ে আসছিল। কিন্তু হাজারো কষ্টের মাঝেও ছেলের সামনে মায়ের মুখে এক চিলতে অম্লিন হাসি সব সময় লেগেই থাকত। ফারহানের প্রায়ই গভীর রাতে ঘুম ভেঙে যেত। সে দেখত কুপি জ্বালিয়ে মা সারা দিনের খাটুনি শেষে ব্যথায় নীল হয়ে যাওয়া হাতের আঙুলগুলো নিজে নিজেই টিপছেন। অথচ পরের দিন সেই কাক ডাকা ভোরে সবার আগে বিছানা ছাড়তেন তিনি। উনুনে গরম চায়ের কেতলি চাপিয়ে ডাকতেন ফারহানকে। ফারহান কখনো কষ্ট পেয়ে বলতো, মাগো, তুমি এবার অন্তত একটু জিরিয়ে নাও। রহিবা বেগম তখন ম্লান হেসে বলতেন, আরে পাগলা, যতক্ষণ এই হাত দুটো সচল আছে ততক্ষণ আমাদের এই ভাঙা ঘরেও বেঁচে থাকার আশা জিয়ে আছে। ফারহান দিনের বেলা শহরের একটা সাধারণ কলেজে হোটেল ম্যানেজমেন্টে পড়ত। ক্লাসের আর 10টা ছেলেমেয়ের হাতে দামি স্মার্টফোন, কাঁধে ব্র্যান্ডেড ব্যাগ আর পায়ে চকচকে নতুন জুতো। আর ফারহানের সম্বল বলতে ছিল সিনিয়রদের দেওয়া পুরনো ছেঁড়া বই আর বন্ধুদের খাতা থেকে টুকে নেওয়া ক্লাস নোট। কিন্তু এই অভাব নিয়ে তার কোনো ক্ষোভ ছিল না। লোকাল বাসের গাদাগাদিতে ঝুলতে ঝুলতে পড়া মুখস্থ করা, ক্যান্টিনের বিরিয়ানির সুবাস উপেক্ষা করে টিফিন বাটি থেকে বাড়ি থেকে আনা বাসি ডাল ভাত তৃপ্তি করে খাওয়া, আর সেমিস্টার ফির ডেট এলে দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম করে পার্ট টাইম থাটুনি, এই নিয়েই ছিল তার চেনা দিনলিপি। তার স্বপ্ন ছিল কোনো 5 স্টার হোটেলে বড় চাকরি পাওয়ার, তবে সেটা স্রেফ নিজের পকেট ভারী করার জন্য নয়। ফারহানের মনে একটা তীব্র জেদ ছিল। একদিন নিজের জমানো টাকায় মহেশখালীর সৈকতে একটা লঙ্গরখানার মতো খোলা রান্নাঘর বানাবে, যেখানে এলাকার নিঃসঙ্গ বুড়ো বুড়ি, অভাবী জেলেদের ঘরের অভুক্ত বাচ্চা আর যেসব পরিবারে অভাবের তাড়নায় উনুন জ্বলতে রাত হয়ে যায়, তারা সবাই এসে অন্তত একবেলা পিঠ ভরে গরম ভাত খেতে পারবে। সন্ধ্যা নামলেই ফারহান কলেজ থেকে সোজা ছুটত ফিরিঙ্গি বাজারে। পকেটের কটা টাকা বাঁচানোর জন্য কখনো লোকাল বাস, কখনো নদী পার হওয়ার খেয়া নৌকা, আর বাকি পথটুকু জোর কদমে হেঁটে পার হতো।
ফিরিঙ্গি বাজারে খালেদা খালার একটা একচিলতে চায়ের দোকান ছিল। দোকানটা ছোট হলে কি হবে, আড্ডায় আসা মানুষগুলোর কাছে ওটাই ছিল সবচেয়ে আরামের আস্তানা। দোকানের সেই পুরনো কাঠের টেবিল, উনুনে ফুটতে থাকা চায়ের কড়া এলাচের গন্ধ, কলাপাতায় সাজানো গরম জলখাবার, আর বাইরে শ্রাবণের রিমঝিম বৃষ্টি, এইসব মিলিয়ে ফারহানের ক্লান্তি ভোলার একটা গোপন আশ্রয় তৈরি হয়েছিল ওখানে। খালেদা খালা ছিলেন নিঃসন্তান বিধবা। ফারহানকে তিনি নিজের পেটের ছেলের মতোই দেখতেন। রাতে দোকান বন্ধ করার সময় চুলার পাশে বেঁচে যাওয়া পরিষ্কার চিতই পিঠা কিংবা একটু আলুর দম কলাপাতায় মুড়ে চুপি চুপি ফারহানের ব্যাগে পুরে দিতেন। ফারহান আপত্তি করলে খালা ধমকে বলতেন, একদম কথা কবি না, ঘরে তোরা ৩ জন মানুষ, মাথার ঘাম পায়ে ফেলে সম্মানের সাথে কামানো খাবার কখনো ফেলনা হয় না রে বাপ। ওই চায়ের দোকান থেকে একটু দূরেই ছিল রহমতুল্লাহ সাহেবের একটা ছোট এতিমখানা। ফারহান রোজ যেতে পারত না, তবে সপ্তাহে ২-৩ দিন ঠিকই সময় বের করে ঢু মারত। যাওয়ার সময় হাত খালি থাকত না। কখনো রাতের বেঁচে যাওয়া ফ্রেশ রুটি, কখনো বাজার থেকে কেনা দুটো কলা, আবার কখনো পুরনো খাতা কলম নিয়ে যেত বাচ্চাদের জন্য। ওখানেই থাকত ৯ বছরের একটা রোগা পাতলা মায়াবী চোখের মেয়ে পারুল। পারুলের একটা নীল রঙের ভাঙা ছাতা ছিল, যেটার ভেতরের দুটো শলাকা বেশ বাজেভাবে বাঁকা। সস্তা ছাতাটা ফারহানি তাকে নিজের পকেটের পয়সা জমিয়ে কিনে দিয়েছিল। সেদিন শ্রাবণের অঝোর বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে পারুল ঠান্ডায় থরথর করে কাঁপছিল। ছাতাটা সস্তা হতে পারে, কিন্তু পারুল ওটাকে এমনভাবে বুকে আগলে রাখত যেন এই নিষ্ঠুর দুনিয়ায় ওটাই তার জীবনের সবচেয়ে দামি উপহার। ফারহান অবশ্য এসব ছোটখাটো উপকারের কথা কাউকে বলতো না। নিজেকে ভালো মানুষ দেখানোর কোনো সস্তা ইচ্ছে তার ছিল না, আর কারো কাছ থেকে একটা ধন্যবাদ পাওয়ার আশাও সে করত না। গভীর রাতে যখন সে বাড়ি ফিরত, শার্টের পকেটে সম্বল বলতে পড়ে থাকত কয়েকটা খুচরো কয়েন। কিন্তু ওই হাড় ভাঙা ক্লান্ত শরীর নিয়েই সে ঘরে ঢুকে আগে বাবার ব্যথায় টনটন করা হাঁটুতে সর্ষের তেল মালিশ করত। তারপর রান্নাঘরে গিয়ে মায়ের জন্য খাওয়ার জল গরম করে রাখত। সব কাজ শেষ করে তবেই সে কুপি জ্বালিয়ে নিজের পুরনো বইগুলো নিয়ে পড়তে বসত। সারাদিনের খাটুনিতে শরীরটা ভেঙে আসত ঠিকই, কিন্তু কপাল বা ভাগ্যের দোহাই দিয়ে তার কোনো ক্ষোভ ছিল না। সম্ভবত এই নীরব লড়াইটাই তাকে ভেতর থেকে এতটাই শক্ত করে তুলেছিল, যে কারণে সাইমা চৌধুরীর ওই জমকালো পার্টিতে সবার সামনে চরম অপমানিত হয়েও ফারহানের আত্মসম্মান গুড়িয়ে যায়নি। যে সংসারে অভাবের কষাঘাতের মধ্যেও মাথা উঁচু করে বাঁচতে শেখানো হয়, সেই ঘরের সন্তান দুনিয়ার সব অন্যায় অবিচার মুখ বুজে সহ্য করতে পারে, কিন্তু নিজের ভেতরের খাঁটি মানুষটাকে কখনো মরে যেতে দেয় না। দিন কয়েকের মাথায় ফিরিঙ্গি বাজারের ওই একচিলতে চায়ের দোকানটাই হয়ে উঠল ফারহান আর সায়মার মুখোমুখি দেখার মূল মঞ্চ। অবশ্য সেদিনের সেই মেঘলা দুপুরে দুজনের কেউই জানত না এই চলনসই একটা বৃষ্টির দিনই তাদের জীবনের মোড় চিরতরে ঘুরিয়ে দিতে চলেছে। সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, গলিঘুচিতে জল জমে একাকার। ফিরিঙ্গি বাজারের পুরনো মশলাপট্টি থেকে তাজা গোলমরিচ, কড়া লবঙ্গ আর শুকনো আদার একটা ঝানালো গন্ধ ভেসে আসছিল বাতাসে। খালেদা খালার দোকানের টিনের চালে বৃষ্টির অবিরাম রিমঝিম শব্দে চারপাশটা যেন কেমন মায়াবী হয়ে উঠেছিল। দোকানের ভেতর চেনা কাস্টমারদের কেউ খবরের কাগজে চোখ বোলাচ্ছে, কেউ আবার ধোঁয়া ওঠা গরম চায়ের সাথে পরোটা ছিঁড়ে খাচ্ছে। ফারহান তখন কাউন্টারের পাশে দাঁড়িয়ে একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে চায়ের কাপগুলো মন দিয়ে মুছছিল। ঠিক তখনই দোকানের সামনে এসে কড়া ব্রেক কষল পেল্লাই এক চকচকে কালো লাক্সারি গাড়ি। ফিরিঙ্গি বাজারের এই ঘিঞ্জি সরু গলিতে এমন গাড়ি বেমানান ঠেকছিল। দরজা খুলে সবার আগে নামল রায়হান তালুকদার। গর্তের নোংরা জল আর কাদা থেকে নিজের দামি জুতোজোড়াকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা তার খামতিহীন চলাফেরায় স্পষ্ট। ঠিক পরেই পেছনের সিট থেকে নামলেন সায়মা চৌধুরী। তার চোখে মুখে তাড়া আর চারপাশের এই সাধারণ পরিবেশ থেকে নিজেকে গুটিয়ে রাখার এক তীব্র অহংকারী আভিজাত্য। তাকে দেখলে মনে হয় সে শরীরীভাবে সব জায়গায় পৌঁছলেও মন থেকে কোথাও থামতে শেখেনি। গাড়ি থেকে তাদের সাথে নামলেন আরও ২ জন বিদেশি ক্লায়েন্ট আর কোম্পানির এক সিনিয়র ম্যানেজার। আসলে কাছে পিঠের একটা পুরনো গুদামঘর কিনে সেটাকে ভেঙে হেরিটেজ বুটিক হোটেল বানানোর প্রজেক্ট দেখতে এসেছিলেন তারা।
কিন্তু হঠাৎ বৃষ্টির বেগ বাড়ায় বাধ্য হয়েই মাথা গোজার সাময়িক আশ্রয় হিসেবে তারা এই ভাঙাচোরা চায়ের দোকানে এসে ঢুকলেন। দোকানের ভেতরে পা রাখতেই সায়মা একচিলতে বিরক্তি নিয়ে চারপাশটা একটু দেখে নিল। পুরনো কাঠের টেবিল, দেয়ালে ঝোলানো রংচটা ফ্যাকাশে একটা ক্যালেন্ডার, কাচের বয়ামে রাখা নিমকি আর টিনের ছাদ চুঁইয়ে এক কোণায় টপ টপ করে পড়তে থাকা বৃষ্টির জল, সবকিছুই তার নজরে পড়ল। এই জীর্ণ দশা দেখে তার অভিজাত চেহারায় বিরক্তির একটা সূক্ষ্ম রেখা ফুটে উঠলেও মুখে সে কিছু বলল না। ফারহান পরিস্থিতি আঁচ করতে পেরে চট করে এগিয়ে এলো। খুব বিনীত গলায় বলল, ম্যাডাম, আপনারে দয়া করে এখানে বসুন, আমি এক্ষুনি গরম করে গরম চা বানিয়ে আনছি। খালেদা খালাও সময় নষ্ট না করে দোকানের সবচেয়ে ভালো টেবিলটা একটা শুকনো কাপড় দিয়ে ঝটপট মুছে নিয়ে দামি অতিথিদের বসার জায়গা করে দিলেন। ঠিক তখনই তাদের সাথে আসা এক বিদেশি ক্লায়েন্ট মৃদু হেসে ইংরেজিতে জানতে চাইল, এখানকার সবচেয়ে স্পেশাল চা কোনটা। ফারহান একটুও না ঘাবড়ে চমৎকার সাবলীল ইংরেজিতে তাদের বুঝিয়ে বলল এখানকার মশলা চা, আদা চা আর গরম সিঙারার স্বাদ ও উপাদানের কথা। তার ঝলঝলে ইংরেজি শুনে বিদেশি ভদ্রলোকেরা বেশ অবাক হয়েই তার কথা শুনতে লাগল। সাইমাও একটু চমকে উঠে ঘাড় ঘুরিয়ে ফারহানের দিকে তাকাল। এই ঘিঞ্জি গলির একটা ছোট দোকানে কাজ করা সাধারণ একটা ছেলে যে এতটা গুছিয়ে বিদেশ সাথে কথা বলতে পারে, এটা তার ভাবনার বাইরে ছিল। তবে পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল, মুখ ফিরিয়ে চোখ রাখল হাতের দামি আইফোনে। ওই গরিব ছেলেটার জন্য তার মনে যে হালকা বিস্ময় দানা বেঁধেছিল, সেটা প্রকাশ করাটা যেন তার আভিজাত্য আর অহংকারে বড্ড বেশি লাগছিল। একটু পরেই ফারহান ট্রেতে করে সবার জন্য ধোঁয়া ওঠা গরম চা নিয়ে এলো। প্রতিটা কাপ সে টেবিলের উপর এত সাবধানে রাখল যেন কাপ পেরিজের ঠোকাঠকিতে কোনো শব্দই না হয়। বিদেশি ক্লায়েন্ট চায়ের কাপে প্রথম চুমুক দিয়েই দারুণ তৃপ্তি নিয়ে হেসে উঠলেন। ইটস ওয়ান্ডারফুল। কথাটুকুর মধ্যে এত খাঁটি প্রশংসা ছিল যে খালেদা খালার ক্লান্ত মুখে একটা গর্বের হাসি ফুটে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সায়মা নিজের চায়ের কাপের দিকে তাকিয়ে বরফ শীতল গলায় বলল, চায়ের টেস্ট চলে, কিন্তু জায়গাটা আর এদের সার্ভ করা স্টাইল বড্ড আনপ্রফেশনাল। এই ধরনের সস্তা চায়ের দোকান আধুনিক হসপিটালিটির আসল মানে কক্ষণো বুঝবে না। সায়মা কথাটা চিৎকার করে বলেনি ঠিকই, কিন্তু তার গলার স্বর এতটাই নিচু ছিল না যে পাশে দাঁড়িয়ে থাকা ফারহানের কানে পৌঁছাবে না। কথাটা শোনামাত্র দোকানে বসে থাকা বৃদ্ধ ভদ্রলোকটি অবাক হয়ে খবরের কাগজ থেকে মুখ তুলে তাকালেন। পাশে বসে চা খেতে থাকা ক্লান্ত দিনমজুরেরা একদম চুপসে গিয়ে অসহায়ের মতো একে অপরের মুখের দিকে যাইতে লাগল। মুহূর্তের মধ্যে খালেদা খালার সেই চিলতে হাসিটা ম্লান হয়ে ফ্যাকাশে রূপ নিল। সায়মার এই তাচ্ছিল্য যেন শুধু তার ছোট দোকানটাকেই নয়, তার সারা জীবনের সততা আর মেহনতটাকেই এক তুড়িতে নর্দমায় ফেলে দিল। পাশ থেকে রায়হান একটা বাঁকা হাসি ঝুলিয়ে ফোড়ন কাটল, আরে সায়মা, তুমি তো আর সব জায়গায় তোমার ওই 5 স্টার হোটেলের হাই স্ট্যান্ডার্ড সার্ভিস পাবে না। সায়মা বিন্দুমাত্র না দমে চট করে জবাব দিল, আর ঠিক এই মানসিকতার জন্যই আমাদের দেশের এই ছোটখাটো ব্যবসাগুলো জীবনেও বড় হতে পারে না। এদের কাজের চেয়ে ফালতু আবেগটাই বেশি থাকে, কাজের কোনো প্রফেশনাল সিস্টেম থাকে না। ফারহান হাতের খালি ট্রেটা শক্ত করে চেপে ধরে চোখ দুটো নিচু করে নিল। সায়মার তাচ্ছিল্য ভরা কথাগুলো তীরের মতো বুকে বিঁধলেও নিজের শান্ত চেহারায় সে কষ্টের বিন্দুমাত্র আঁচ পড়তে দিল না। সে খুব ভালো করেই জানত, সমাজের নিচুতলার মানুষ যখন মাথার ঘাম পায়ে ফেলে অন্যের সেবা করে, তখন তাদের কোনো ন্যায়সঙ্গত ক্ষোভ বা আত্মসম্মানের আওয়াজকেও এই বাবু সমাজ অনায়াসে বেয়াদবি বলে তকমা দিয়ে দেয়। ফারহান সব কষ্ট চেপে নিয়ে খুব নিচু শান্ত গলায় জিজ্ঞেস করল, ম্যাডাম, আর কিছু লাগবে? সায়মা তার দিকে একবার ফিরেও তাকাল না, স্রেফ শুকনো গলায় বলল, না। বৃষ্টির বেগ একটু কমতেই তারা বসা থেকে উঠে দাঁড়াল। রায়হান চায়ের বিলটা মেটাল, তবে টাকাটা সে এমনভাবে ছুড়ে দিল যেন কোনো একটা বিরক্তিকর আপদ থেকে যত দ্রুত সম্ভব মুক্তি পেতে চাইছে। দোকান থেকে বেরোনোর সময় বিদেশি ক্লায়েন্ট ফারহানের পিঠ চাপড়ে ভালো কিছু একটা বললেন। সায়মা সেটা শুনতে পেলেও শটা না শোনার ভান করে গটগট করে এগিয়ে গেল। গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তে ফারহানের চোখের ওপর গিয়ে পড়ল সায়মার চোখ, কিন্তু সেই চাহনিতে কোনো মানবিকতার লেশ মাত্র ছিল না, ছিল কেবল এক আকাশ আভিজাত্যের দেওয়াল। দামি গাড়িটা গলির নোংরা কাদাজল ছিটিয়ে স্টার্ট নিয়ে চলে গেল, আর রাস্তায় পড়ে রইল শুধু বৃষ্টির অবিরাম রিমঝিম শব্দ। চা মুখে দেওয়ার আগে কাপের বাইরের দামটাই শুধু মাপে। ফারহান টেবিল থেকে এঁটো কাপগুলো তুলতে তুলতে ম্লান একটু হেসে বলল,
আরে ছাড়েন তো খালা, আমাদের এই খুপড়ি দোকানটা সত্যি ওনাদের মতো বড় মানুষের জন্য না। মুখে সে যাই বলুক, ওই দুপুরে ফারহানের বুকের ভেতর একটা বোবা কামনা গুমড়ে মরছিল। নিজের অভাব বা দারিদ্র্যের জন্য তার কোনো আক্ষেপ ছিল না, তার কষ্ট হচ্ছিল অন্য জায়গায়। যে হাতগুলো পরম যত্নে অন্য মানুষকে এক কাপ গরম চা দিয়ে তৃপ্তি দেয়, সমাজের ওই ওপরতলার মানুষগুলো সেই হাতগুলোকে কোনোদিন মানুষের হাত বলে গণ্যই করে না। ওগুলোকে তারা স্রেফ সস্তা মজুরের হাত ভেবেই তাচ্ছিল্য করে যায়। সেই অপমানজনক দুপুরের পর ফারহান আর সায়মা চৌধুরীকে নিয়ে বাড়তি ভাবার সময় পায়নি। বাস্তব জীবনের রূঢ়তা তার কাঁধে এমনিতেই পাহাড় সম দায়িত্ব চাপিয়ে রেখেছিল। সামনের মাসের কলেজের মাইনে জোগাড় করা, অসুস্থ বাবার দামি ওষুধ কেনা, দিনরাত খেটে চলা মায়ের ক্লান্ত শরীর আর সংসারের ১৫টা খুঁটিনাটি ঝক্কি সামলাতেই তার দিন কাবার হয়ে যেত। তবু কিছু কিছু মুখ মানুষ সাধ করে মনে রাখে তার সৌন্দর্যের জন্য, আর কিছু মুখ মনের মণিকোঠায় গেঁথে যায় বুকের ভেতর গভীর কোনো ক্ষত দিয়ে যাওয়ার কারণে। সায়মার সেই অহংকারী চেহারাটাও ফারহানের মনে মাঝে মধ্যে আচমকা হানা দিত, বিশেষ করে তখন যখন কোনো দেমাগী কাস্টমার দোকানে বসে তাদের খুপড়ি ঘরটাকে তাচ্ছিল্য করে দুটো কড়া কথা শুনিয়ে যেত। তবে ফারহান পরক্ষণেই মনকে শক্ত করত, নিজেকে বোঝাত এই দুনিয়ায় সব মানুষের মন তো আর এক ছাঁচে গড়া নয়। ঘটনার সপ্তাহখানেক পরের কথা। এক সন্ধ্যায় আচমকা আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামল। কাজ ফুরোলে শহর থেকে খেয়া নৌকায় নদী পার হয়ে মহেশখালীর ঘরে ফেরার কথা ফারহানের। কাঁধের পুরনো তালি দেওয়া ব্যাগটার ভেতর তখন কলেজের দুটো বই, মায়ের জন্য কেনা ওষুধের পুড়িয়া, আর দোকান থেকে খালেদা খালার জোর করে গুঁজে দেওয়া কলাপাতা মোড়ানো রাতের খাবার। বৃষ্টির তোড়ে ঘাট এলাকায় চীনা ভিড়টা আরও জমে উঠেছে। তড়িঘড়ি করে সবাই ছাতা খুলছে, আর যাদের ছাতা নেই তারা মাথায় প্লাস্টিকের ছেঁড়া বস্তা বা ব্যাগ চেপে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। ঘাটের এক কোণে কিছু টোকাই বাচ্চা জমে থাকা জলে পা দিয়ে ছপছপিয়ে খেলছিল, আর বুড়ো মানুষেরা দোকানের কার্নিশের নিচে ঠাঁই নিয়ে চিন্তিত মুখে আকাশের মেঘ দেখছিল। ওদিকে সমুদ্রের দিক থেকে ধেয়ে আসা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টির কনকনে ঠান্ডা আমেজ মিশে চারপাশটা যেন এক লহমায় জুড়িয়ে দিচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তেই তীক্ষ্ণ নজর ফারহানের তীক্ষ্ণ নজর রাস্তার একদম ধারে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকা একটি বিশাল দামি কালো গাড়ির ওপর গিয়ে পড়ল। সে দেখতে পেল সেই গাড়িটির সামনের দিকের বড় বনেট খোলা ছিল। গাড়ির হেডলাইটটা পুরোপুরি না জ্বলে অর্ধেক নিভু নিভু অবস্থায় জ্বলছিল, এবং গাড়ির চালক বৃষ্টির মাঝে বারবার গাড়ির ইঞ্জিনের ভেতর উকি দিয়ে সমস্যা খোঁজার চেষ্টা করছিল। চালকের এই দিশেহারা অবস্থা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে সে নিজেই আসলে বিন্দু বিসর্গ বুঝতে পারছিল না যে গাড়ির মূল সমস্যাটা ঠিক কোথায় হয়েছে। ঠিক সেই সময় গাড়ির পিছনের সিটের দরজাটা ধীরে ধীরে খুলল, এবং সেখান থেকে বিরক্তি নিয়ে সায়মা চৌধুরী বৃষ্টির মাঝেই বাইরে বেরিয়ে এলো। তার এক হাতে একটা দামি স্মার্টফোন ধরা ছিল। তার উজ্জ্বল কপালে একরাশ বিরক্তি আর দুশ্চিন্তার ছাপ একদম স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। তার সাথে গাড়ির ভেতরে রায়হানও ছিল, যে কিনা বাইরে পড়া বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচাতে আরাম করে গাড়ির ভেতর বসেই ফোনে তাদের কোম্পানির কোনো এক বড় বিনিয়োগকারীর সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলছিল। ফোনে কথা বলার সময় তার গলার স্বরে মাঝরাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাওয়ার চিন্তা বিন্দুমাত্র ছিল না, বরং তার সব চিন্তা ছিল আগামীকালের সেই গুরুত্বপূর্ণ মিটিংয়ের ব্যাপারে। এই অপ্রত্যাশিত দৃশ্যটি দেখে ফারহান রাস্তায় দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য থমকে গিয়ে স্থির হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তার চোখের সামনে সেই চায়ের দোকানে ঘটে যাওয়া চরম অপমানজনক দিনের কথাগুলো সিনেমার মতো ভেসে উঠল। সে চাইলে এই বিপদের দিনে তাদের সম্পূর্ণ এড়িয়ে গিয়ে চুপচাপ নিজের বাড়ির দিকে এগিয়ে চলে যেতে পারত। সর্বোপরি, যে অহংকারী লোকেদের ছোট জায়গা এবং গরিব ছোট লোকেদের নিয়ে এত বেশি সমস্যা বা আপত্তি থাকে, তাদের নিজেদের বিপদের সমস্যা তাদের নিজেদেরই একা হাতে সামলানো উচিত। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে ভালো করে খেয়াল করে দেখল যে তাদের নষ্ট হয়ে যাওয়া গাড়িটি রাস্তার ঠিক এমন একটি বিপজ্জনক বাঁকে দাঁড়িয়েছিল, যেখানে পেছন থেকে দ্রুত গতিতে আসা অন্য গাড়িগুলো বৃষ্টির কারণে পিছলে গিয়ে সরাসরি এই গাড়িটিকে ধাক্কা মারতে পারত। একটানা বৃষ্টির কারণে পুরো রাস্তা মারাত্মকভাবে পিচ্ছিল হয়ে গিয়েছিল, এবং এই অন্ধকারে সামান্য একটু অসাবধানতা যে কোনো সময় একটি ভয়াবহ প্রাণঘাতী দুর্ঘটনায় বদলে যেতে পারত। ফারহান বুকের ভেতর জমে থাকা ক্ষোভটুকু এক ঝটকায় ছেড়ে ফেলে একটা দীর্ঘশ্বাস নিল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল বিকল গাড়িটার দিকে।
সাইমার একদম মুখোমুখি দাঁড়িয়ে খুব নিচু আর শান্ত গলায় বলল, ম্যাডাম, আপনারা চাইলে আমি একবার ইঞ্জিনের দিকটা দেখতে পারি। সাইমা তখন রাগে বিরক্তিতে এতটাই ফুঁসছিল যে ফারহানের দিকে ভালো করে চোখ তুলেও তাকাল না। ফারহানের আত্মবিশ্বাসী গলার আওয়াজ শুনে চিন্তিত ড্রাইভার বেচারা চট করে বনেট থেকে সরে ওকে জায়গা করে দিল। ওদিকে রায়হান গাড়ির ভেতর থেকে আইফোনে চোখ রেখেই চড়া গলায় থমকে উঠল, যা করার জলদি করো, মাঝ রাস্তায় এমনিতেই আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। বিপদে পড়ার পর মানুষের কাছে যেভাবে সাহায্য চায়, রায়হানের কথায় সেই বিনীত ভাবটা ছিল না, ছিল কেবল একজন দম্ভী মালিকের কড়া হুকুম। ফারহান কোনো তর্কে গেল না, কাঁধের পুরনো ব্যাগটা নামিয়ে রাস্তার একপাশে সাবধানে রাখল। তারপর শ্রাবণের অঝন বৃষ্টিতে ভিজতে ভিজতেই খোলা বনেটের নিচে উঁকি দিল। ইঞ্জিনের ভেতরের প্রতিটি তার আর কানেকশন সে খুঁটিয়ে দেখতে লাগল। তার হাত দুটো হয়তো কোনো ঝানু মেকানিকের মতো তুড়ি মেরে কাজ করছিল না, তবে তার মধ্যে ঘাবড়ে যাওয়ার কোনো লক্ষণও ছিল না। হঠাৎ ব্যাটারির একদম কাছাকাছি নজর যেতেই সে দেখল ভেতরের মেন ওয়্যারিংয়ের একটা বড় তার লুজ হয়ে খুলে ঝুলে আছে, আর সেই খোলা তারে বৃষ্টির জল ঢুকে অলরেডি শর্ট সার্কিট হয়ে গেছে। ইঞ্জিনের সেই ত্রুটিপূর্ণ জায়গাটা ফারহান পকেট থেকে পরিষ্কার সুতির কাপড়টা বের করে ভালো করে মুছে নিল। তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে ভরসা দিয়ে বলল, ভাই, এবার একবার সেলফ দিয়ে দেখেন। চাবি ঘোরাতেই প্রথমবার ইঞ্জিনটা একটা ভারী কর্কশ আওয়াজ করে কেঁপে উঠল। ড্রাইভার হাল না ছেড়ে দ্বিতীয়বার চেষ্টা করতেই মনে হলো ইঞ্জিনটা নিজেকে কিছুটা সামলে নিয়েছে। আর ঠিক তৃতীয়বারে সব জট কেটে গিয়ে আড়মোড়া ভেঙে সচল হয়ে উঠল দামি গাড়িটা। গাড়ি স্টার্ট হতেই ড্রাইভারের চোখে মুখে পরম স্বস্তি। সে খুশিতে চিৎকার করে উঠল, ম্যাডাম, গাড়ি একদম ওকে। সায়মা চৌধুরী প্রথমে অবিশ্বাস্য চোখে সচল গাড়িটার দিকে তাকালেন। তারপরই তার নজর গেল ফারহানের উপর। ফারহানের মাথার চুল বেয়ে তখনও শ্রাবণের ঠান্ডা জল টপ টপ করে ঝরছে। বৃষ্টির তোড়ে গায়ের সাধারণ শার্টটা লেপটে গেছে শরীরের সাথে, আর মোটরের কাজ করায় দুটো হাত কালচে গ্রিজ আর ময়লায় একাকার। সেই মুহূর্তে সায়মার চোখের দিকে তাকিয়ে মনে হলো আভিজাত্যের দেওয়াল ভেঙে সে বুঝি ফারহানকে কৃতজ্ঞতা জানাতে চাইছে, হয়তো একটা আলতো ধন্যবাদ, কিংবা স্রেফ এই দুর্যোগে পাশে দাঁড়ানোর এক চিলতে স্বীকৃতি। কিন্তু ঠিক সেই মোক্ষম সময় গাড়ির ভেতর থেকে কাঁচ নামিয়ে চড়া গলায় ডাকল রাইহান, আরে সায়মা, ভেতরে এসো, এমনিতেই মিটিংয়ের 12টা বেজে গেছে। রাইহানের তাগাদা শুনতেই সায়মা আর কথা বাড়ানোর সুযোগ পেল না। হনহন করে গিয়ে চড়ে বসল পেছনের সিটে। ড্রাইভারও ঝটপট দরজা আটকে দিল। মুহূর্তের মধ্যেই দামি লাক্সারি গাড়িটা স্পিড বাড়িয়ে ধোঁয়া উড়িয়ে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই শ্রাবণের অঝোর বৃষ্টি আর রাস্তার জ্যামের ভিড়ে চিরতরে হারিয়ে গেল। ফারহান হাতের কালছে গ্রিসটুকু রাস্তার পাশে জমে থাকা বৃষ্টির জলেই কোনো মতে ধুয়ে নিল। তারপর মাটি থেকে পুরনো ব্যাগটা তুলে পরম যত্নে কাঁধে ঝুলাল। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটা ছাতা মাথায় দাঁড়িয়ে দেখছিলেন ফারুক ভাই। তিনি একটা বাঁকা হাসি হেসে ফারহানকে বললেন, দেখলি তো ভাই, এই বড় লোকদের দিমাগ আর তাড়া এত বেশি যে একটা মুখে ধন্যবাদ দেওয়ার ভদ্রতাটুকুও এরা ভুলে যায়। ফারহান শান্ত চোখে ফারুক ভাইয়ের দিকে তাকাল। আশ্চর্যের বিষয়, এত বড় একটা তাচ্ছিল্যের পরও তার মুখে কোনো ক্ষোভ বা ভাগ্যের প্রতি কোনো নালিশ ছিল না। তার চোখ মুখে ছিল সেরফ এক টুকরো ক্লান্ত শান্ত নীরবতা। সে মৃদু স্বরে বলল, ফারুক ভাই, দুনিয়ায় কেউ আমাদের উপকার মনে রাখবে এই আশায় তো আমরা মানুষের পাশে দাঁড়াই না। রাস্তায় কাউকে এমন বিপদে দেখলে মানুষ হিসাবে হাত বাড়িয়ে দেওয়াটাই তো আসল ধর্ম। গাড়িটা কার আর মানুষটা কেমন সেটা মাপা তো আমাদের কাজ না। ঠিক তখনই ঘাটে নদী পারাপারের খেয়া নৌকার চেনা তীক্ষ্ণ সাইরেনটা বেজে উঠল। আওয়াজ শুনতেই অপেক্ষারত মানুষগুলো তাড়াহুড়ো করে নৌকায় উঠতে শুরু করল। ফারহান আর দাঁড়িয়ে রইল না। মেহনতি মানুষের চেনা ভিড় তার ভেতর নিজেকে মিলিয়ে দিল। তার গায়ের শার্ট প্যান্ট তখন বৃষ্টিতে ভিজে চপচাপ করছে। দুই হাতে পোড়া মটরের কড়া গন্ধ, আর পকেটে সম্বল বলতে পড়ে থাকা কটা খুচরো কয়েন। কিন্তু এত কিছুর পরও তার মনে কোনো আক্ষেপ ছিল না। এই দুর্যোগের রাতে সে ঠিক সেটাই করেছে যা তার মা বাবা তাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন, লাভ ক্ষতির হিসাব না কষে বিপদে পড়া মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে যাওয়া। পতেঙ্গা ঘাটের সেই ঝোড়ো সন্ধ্যের পর দিন কয়েক কেটে গেছে, কিন্তু সায়মার অবচেতনে ওই রাতের ফারহানের শান্ত আত্মবিশ্বাসী মুখটা কেমন যেন একটা অপরাধবোধের মতো খটকা লাগিয়ে রেখেছিল। বিপদে পড়েও ছেলেটাকে একটা ধন্যবাদ পর্যন্ত দেওয়ার সৌজন্য দেখায়নি। এই রূঢ় সত্যিটা সে নিজের ভেতরে খুব ভালো করেই টের পাচ্ছিল। তবে মনের কোণের সেই খচখচানি আর লজ্জাটুকু সে কর্পোরেট অফিসের ফাইলপত্র আর একের পর এক বিজনেস মিটিংয়ের ব্যস্ততার নিচে জোর করেই চেপে রাখল। চট্টগ্রাম জুড়ে এখন ঈদের আমেজ।
পাড়ায় পাড়ায় মরিচবাতির রোশনাই আর রঙিন সাজসজ্জা। চারপাশের বাজারগুলোয় কলাপাতা, কচি ডাব, নতুন জামাকাপড় আর সেমাই মশলার চেনা সুবাসে মম করছে। প্রতি বছরের মতো এবারও চৌধুরী হেরিটেজ হোটেলস অ্যান্ড স্পাইসেসের পক্ষ থেকে একটা বড়সড় CSR প্রজেক্টের আয়োজন করা হয়েছে। অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন বই খাতা, জামাকাপড় আর উন্নত মানের খাবার বিলি করা হবে। সায়না এসব অনুষ্ঠানের নিয়ম করে হাজির থাকে ঠিকই, তবে মানুষের প্রতি কোনো ভালোবাসা থেকে নয়। এটা স্রেফ তাদের কোম্পানির ব্র্যান্ড ইমেজ ধরে রাখার একটা গঁদ বাঁধা কর্পোরেট কৌশল। স্টেজটা ঠিকঠাক হলো কিনা, স্পন্সরদের বড় বড় ব্যানারগুলো ঠিক জায়গায় ঝুলল কিনা, নামী মিডিয়ার সাংবাদিকরা সময়মতো কাভার করতে এলো কিনা, আর কালকের খবরের কাগজের জন্য নিজের ছবিটা পারফেক্ট উঠল কিনা, তার সমস্ত নজরদারি আটকে থাকত স্রেফ এই চটকদার বাহ্যিকতায়। CSR প্রজেক্টের এই অনুষ্ঠানটা বসেছিল ফিরিঙ্গি বাজারের কাছের এক মস্ত বড় খোলা মাঠে। সকাল থেকে মেঘ জমলেও দুপুরের পর আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল, তবে বাতাসে একটা গুমোট ভ্যাপসা গরম আর আর্দ্রতা ঠিকই রয়ে গিয়েছিল। মাঠ জুড়ে রঙিন নতুন জামাকাপড় পরা বাচ্চাদের হুল্লোড়। এক কোনায় পাতা চেয়ারগুলোয় বসে এলাকার কিছু বয়স্ক মহিলা নিজেদের সুখ দুঃখের গল্পে মশগুল। ওদিকে রহমতুল্লাহ সাহেব তার এতিমখানার বাচ্চাদের এক লাইনে সোজা করে দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাচ্চাদের সেই চঞ্চল ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল ছোট পারুল। নীল রঙের সেই পুরনো ভাঙা ছাতাটা সে বগলে শক্ত করে চেপে ধরে রেখেছে। চারপাশের আকাশ যতই ঝকঝকে হোক না কেন, কোনো অবস্থাতেই নিজের জীবনের এই শ্রেষ্ঠ উপহার হাতছাড়া করতে রাজি নয় সে। তবে সেই গোধূলি লগ্নে ফারহান কিন্তু চৌধুরী কোম্পানির কোনো খাটুনি খাটতে বা ওয়েটারগিরি করতে আসেনি। সে এসেছিল প্রদীপ মাস্টারের ডাকে। মাস্টার মশাই এলাকার এক লোক সাংস্কৃতিক দলের প্রধান। ফারহানকে ছোটবেলা থেকেই নিজের ছেলের মতো ভালোবাসেন এবং পরম যত্নে লোকজ ঢোল বাজানো শিখিয়েছেন। ফারহানের পরনে ছিল ধবধবে সাদা পায়জামা আর হালকা ক্রিম রঙের একটা সুতি পাঞ্জাবি। সারা দিনের হাড় ভাঙা খাটুনির চেনা ক্লান্তিটা তার চেহারায় লেগেছিল ঠিকই, কিন্তু শান্ত চোখ দুটোয় জ্বলছিল এক অদ্ভুত পবিত্র আলো। মূল অনুষ্ঠান শুরু হতেই মঞ্চে প্রথমে একদল বাচ্চা চমৎকার দল বেঁধে নাচ দেখালো। এরপর এলাকার কিছু বয়োবৃদ্ধ মানুষ স্টেজে উঠে জমিয়ে গাইলেন পুরনো দিনের চাটগাঁইয়া আঞ্চলিক গান। সেসব পর্ব ফুরোতে স্টেজ সামলানোর দায়িত্বে থাকা প্রদীপ মাস্টার দূর থেকে ফারহানকে স্টেজে ওঠার ইশারা করলেন। মাস্টারের ডাক পেয়ে ফারহান ধীর পায়ে স্টেজের ওপর গিয়ে দাঁড়াল। ধীরে ধীরে ঢোলের তাল আর গতি যখন চড়তে লাগল, মাঠের হইচই করা বাচ্চারা মায়াবদ্ধর মতো চুপ হয়ে গেল। আসরে বসা বুড়োদের মাথা বাজনার ছন্দে আপনাতেই দুলছিল। পুরো ময়দানের সাধারণ মানুষগুলো কিছুক্ষণের জন্য হলেও ভুলে গেল ঘরের নিত্যদিনের অভাব অনটন আর যাপিত জীবনের যত কষ্ট। তারা যেন হারিয়ে গেল অন্য কোনো চেনা জগতে। বাজনার মাঝপথে ফারহান হঠাৎ সুর ধরল, খাঁটি এক চাটগাঁইয়া ভাটিয়ালি গান। একসময় সাগরে নৌকা ভাসিয়ে ছেঁড়া জাল বুনতে বুনতে তার বাবাও ঠিক এই গানটাই গুনগুন করতেন। ফারহানের গলা কোনো পেশাদার নামী গায়কের মতো নিখুঁত ছিল না সত্যি, কিন্তু সেই গায়কিতে ছিল বুক চিরে আসা এক অকৃত্রিম সততা। আর এই মেকি দুনিয়ায় সেই মেঠো সুরের চেয়ে খাঁটি আর কী বা হতে পারে? সায়মা চৌধুরী মাঠের এক কোনায় দাঁড়িয়ে এতক্ষণ বোরিং মিডিয়া কাভারেজ আর প্রজেক্টের তদারকি করছিল, কিন্তু আচমকা ঢোলের সেই গম্ভীর আওয়াজে তার উদাসীন চোখ দুটো সোজা চলে গেল স্টেজের দিকে। মঞ্চের দিকে তাকাতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। প্রচণ্ড চমকে গিয়ে ফারহানকে চিনতে পারল সে। এ তো সেই ফিরিঙ্গি বাজারের খুপড়ি দোকানের কাপ মোছা ছেলেটা, যে কিনা গত সপ্তাহের ওই কালবৈশাখী রাতে নিজের ভালো মন্দের পরোয়া না করে তাদের বিকল লাক্সারি গাড়িটা এক লম্হায় সচল করে দিয়েছিল। কিন্তু আজ এই জমকালো মঞ্চে ফারহানকে দেখে কোনোভাবেই সস্তা খেটে খাওয়া কর্মচারী বা অভাবী ওয়েটার মনে হচ্ছিল না। সে যেন আজ দাঁড়িয়ে আছে নিজের অর্জিত শিল্প, চেনা মাটি আর আপন মানুষদের ভালোবাসার এক নিজস্ব আঙিনায়। সায়মা চাইলে ঠিক তখনই নিজের অহংকারের খোলস ভেঙে ফারহানের দিকে এগিয়ে যেতে পারত। বলতে পারত, আজ সত্যি অসাধারণ গেয়েছ আর বাজিয়েছ,
কিংবা অন্তত ওই কালবৈশাখী রাতে মাঝরাস্তায় নিজেদের দামি গাড়িটা সচল করে দেওয়ার জন্য একটা আনুষ্ঠানিক ধন্যবাদ তো দেওয়াই যেত। কিন্তু মনের ভেতর বছরের পর বছর ধরে লালন করা আভিজাত্যের সেই নীরের দেওয়ালটা তার এত সহজে ভেঙে গুড়িয়ে যাওয়ার ছিল না। তাই সে নিজের চেনা অহংরেখা টপকাতে না পেরে চুপ করেই দাঁড়িয়ে রইল। ফরহান সায়মার দিক থেকে চোখ সরিয়ে আবার সেই হাসিখুশি বাচ্চাদের জটলায় মিশে গেল। পারুল পরম আহ্লাদে তার সেই নীল রঙের পুরনো ভাঙা ছাতাটা উঁচিয়ে ফরহানকে ইশারায় খুশিতে কি যেন বলতে লাগল। সায়মা কিছুটা দূরে একা দাঁড়িয়ে এক মনে ওদের এই খাঁটি আনন্দের দৃশ্য দেখতে থাকল। সেই গোধূলি লগ্নে দুজনের মধ্যে কোনো কথা হলো সত্যি, কিন্তু সায়মার এতদিনের পাথুরে মনে আজ প্রথম একটা অমোঘ প্রশ্ন হানা দিল। যাদের সে এতদিন ধরে সস্তা আর ছোটলোক ভেবে অবজ্ঞা করে এসেছে, তারা কি আসলেই মনের দিক থেকে এতটা ছোট? নাকি আভিজাত্য আর অহংকারের উঁচুতলার সিংহাসনে বসতে বসতে নিজের দেখার চোখটাই এমন বিগড়ে গেছে যে নিচের স্তরের মানুষদের সে মানুষ বলেই গণ্য করতে পারছে না? ফিরিঙ্গি বাজারের সেই রাতের পর মনের ভেতর খচখচ করতে থাকা এই নৈতিক প্রশ্নটা দিন কয়েক সায়মার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কিন্তু সময়ের নিয়মে আগস্টের শেষ সপ্তাহ আসতেই অফিসের ফাইলের পাহাড় আর কাজের ব্যস্ততা সেই চিলতে ভাবনাকে ধুলোর আস্তরণে চাপা দিয়ে দিল। কারণ আজ চৌধুরী হেরিটেজ হোটেলস অ্যান্ড স্পাইসেসের জন্য ছিল এক মহাসন্ধ্যা। পতেঙ্গার সমুদ্র তীরবর্তী তাদের সেই বনেদি পুরনো হেরিটেজ হোটেলে ঢাকা থেকে আসা মস্ত বড় ইনভেস্টর রায়হান তালুকদারের সাথে কোম্পানির নতুন পার্টনারশিপের আনুষ্ঠানিক ঘোষণা হবে আজ। আর ঠিক এই রাজকীয় আবহে রায়হানের সাথে সায়মার বিয়ের পাকা খবরটাও দুই পরিবার ও সমাজের গণ্যমান্য অতিথিদের সামনে আনুষ্ঠানিকভাবে অ্যানাউন্স করা হবে। সাধারণের চোখে এটা স্রেফ একটা হাই প্রোফাইল বিজনেস ইভেন্ট মনে হলেও সায়মার কাছে এই সন্ধ্যার গুরুত্ব ছিল অন্য জায়গায়। এর সাথে জড়িয়েছিল তার নিজের আত্মসম্মান, চৌধুরী বংশের ঐতিহ্য আর কোম্পানির ভবিষ্যৎ। গত কয়েকটা রাত সায়মা চোখের পাতাক এক করতে পারেনি। ইভেন্টের প্রতিটা খুঁটিনাটি সে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেছে। ভিআইপি গেস্ট লিস্ট তৈরি, সাংবাদিকদের জন্য আলাদা প্রেস কর্নার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির রাজকীয় মেনু, হোটেলের কড়া নিরাপত্তা থেকে শুরু করে স্টেজে উঠে মাইক্রোফোনে সে নিজে ঠিক কী বলবে সবকিছু মুখস্থ করে রেখেছিল। তার ভেতরের আসল ভয়টা ছিল অন্য জায়গায়। আজকের এই মেগা ইভেন্টে যেন চুল পরিমাণ ভুলও না হয়। সে কোনো সুযোগই দিতে চায় না সমাজের সেই সব কুচক্রী লোকেদের যারা তাকে একজন স্বাধীন সফল নারী হিসেবে মানতে নারাজ, যারা স্রেফ ক্ষমতাধর তারিক চৌধুরীর মেয়ে তকমা দিয়ে তার দিন রাতের হাড়ভাঙা খাটুনিটাকে এক তুড়িতে উড়িয়ে দিতে চায়। সেদিন দুপুরে ফিরিঙ্গি বাজারে খালেদা খালার দোকানে কাজ করার সময় ফারহান হঠাৎ খবর পেল পতেঙ্গার ওই হেরিটেজ হোটেলে রাতের এক মস্ত বড় অনুষ্ঠানের জন্য কিছু পার্ট টাইম ওয়েটার নেওয়া হচ্ছে। বড় হোটেলের জমকালো অনুষ্ঠানের কথা শুনেই খালেদা খালা ফারহানকে ডেকে বললেন, আরে বাবা, অনেক বড় হোটেল, আজকের রাতে খাটলে বকশিস আর মজুরি দুই ভালো পাবি। হাতে সময় থাকলে আর দেরি করিস না, আজ রাতের কাজটায় ঢুকে যা। খবরটা শুনে ফারহান প্রথমে ভাবল প্রস্তাবটা নাকচ করে দেবে, কারণ ঠিক পরের দিন সকালেই কলেজে তার একটা জরুরি ক্লাস টেস্ট আছে, আর ইদানিং বর্ষার ঠান্ডা বাতাসে বৃদ্ধ বাবার বাতের ব্যথার কষ্টটাও বড্ড বেড়েছে। কিন্তু পরক্ষণেই তার মনে হল এই মুহূর্তে ঘরে বাবার দামি ওষুধ কেনার মতো একটা টাকাও উদ্বৃত্ত নেই, চালের ড্রামটাও প্রায় শূন্য। তার ওপর গতকালই এতিমখানার রহমতুল্লাহ সাহেব আফসোস করে বলছিলেন সামনের সপ্তাহ থেকে অনাথ বাচ্চাদের প্রতিদিনের 3 বেলা চাল ডালের জোগাড় করা তাদের জন্য পাহাড় সম কঠিন হয়ে দাঁড়াবে। এই রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ফারহান এক পলকের জন্য স্তব্ধ হয়ে গেল। নিজের অভাবের সংসারের কথা ভেবে শেষমেশ কাজটাই যেতে রাজি হল সে। ফারহান ধুনাক্ষরেও জানত না আজ রাতে সে আসলে কার জীবনের সবচেয়ে বড় সন্ধ্যার অনুষ্ঠানে সার্ভিস দিতে যাচ্ছে। তার কাছে এই কাজের মানে ছিল স্রেফ কয়েক ঘন্টার হাড় ভাঙা খাটুনি, বিনিময়ে কিছু সৎ রোজগার আর গভীর রাতে ক্লান্ত শরীরটা নিয়ে কোনো মতে নিজের ভাঙা ঘরে ফিরে আসা। শহরে অন্ধকার নামতেই ফারহান পতেঙ্গার সেই হেরিটেজ হোটেলের পেছনের আবঝা অন্ধকার সার্ভিস গেট দিয়ে নিঃশব্দে ভেতরে ঢুকল। হোটেলের সামনের জাঁকজমক, রাজকীয় আভিজাত্য আর চোখ ধাঁধানো আলো যে কাউকেই এক লহমায় মুগ্ধ করে দেবে। কিন্তু পেছনের অন্দর মহলটা ছিল সম্পূর্ণ উল্টো আর রূঢ়। বিশাল রান্নাঘরে অনবরত বড় বড় ডেকচি আর থালা বাসনের ঝনঝনানি আওয়াজ,
চারপাশের ভ্যাপসা গরমের মধ্যে প্রধান শেফরা টেনশনে গলা ফাটিয়ে একের পর এক অর্ডার দিয়ে যাচ্ছেন। নতুন আসা পার্ট টাইম ওয়েটাররা শুকনো কাপড় দিয়ে কাঁচের দামি গ্লাসগুলো ঘষে ঘষে চকচকে করার চেষ্টায় ব্যস্ত। ওদিকে সার্ভিস ম্যানেজার কড়া গলায় বারবার সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছেন, মূল হল রুমে যেন চুল পরিমাণ ভুলও না হয়। ফারহান ওসব হট্টগোলে কান না দিয়ে নিজের সাধারণ সাদা শার্টের কলারটা একটু হাত দিয়ে ঠিক করে নিল। পায়ের পুরনো কালো জুতোটার ওপর একটা ভেজা কাপড় বুলিয়ে ধুলোবালিটুকু মুছে নিল সে। তারপর কিচেনের পাশের মস্ত বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে এক পলক দেখে নিল নিজেকে। গায়ের পোশাকটা দামি কোনো ব্র্যান্ডের না হলেও ধুয়ে ইস্ত্রি করা, একদম পরিপাটি। নিজের এই সস্তা আর পুরনো পোশাক নিয়ে ফারহানের মনে কোনো কুণ্ঠা বা হীনমন্যতা ছিল না। ছোটবেলা থেকে পরিবার তাকে একটাই শিক্ষা দিয়েছে, মানুষের আসল পরিচয় তার ভদ্রতা আর সুন্দর ব্যবহারে, গায়ের কাপড়ের চড়া দামে কিংবা আভিজাত্যের চটকদার ব্র্যান্ডে নয়। জুসের ভারী ট্রেটা দু হাতে সামলে ফারহান যখন মূল হলরুমও রাখল, ঝাড়বাতির তীব্র আলোয় এক পলকের জন্য তার চোখ দুটো ধাঁধিয়ে গেল। হলের মস্ত বড় কাচের দেওয়ালের ওপারে বাইরের অন্ধকার বঙ্গোপসাগরকে আজ অদ্ভুত শান্ত দেখাচ্ছিল। ভেতরের প্রতিটা দামি টেবিলে সুবাস ছড়াচ্ছে তাজা ফুলের তোড়া, পিতলের স্ট্যান্ডে জ্বলছে সুগন্ধি মোমবাতি। আমন্ত্রিত এলিট ক্লাসের অতিথিরা এত নিচু গলায় মাপা কথা বলছিলেন যেন মুখের প্রতিটা শব্দ খরচ করতেও তাদের ট্যাক্স দিতে হচ্ছে। ফারহান চারপাশের এই ঝকমকে আভিজাত্যে একটুও ঘাবড়ে না গিয়ে নিজের কাজে মন দিল। ভিড়ের মাঝে ঘুরে ঘুরে কারো গ্লাসে জল ঢেলে দেওয়া, কারোর পছন্দের জুস এগিয়ে দেওয়া কিংবা কারোর হাত মোছার ন্যাপকিন সামলানো। অত্যন্ত বিনয়ের সাথে সে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছিল। মানুষের সেবা করাটাকে সে কখনোই ছোট বা নিচু কাজ ভাবেনি। কিছুক্ষণ পর হলের সামনের দিক থেকে একযোগে তুমুল করতালির রোল উঠল। ফারহান স্বাভাবিকভাবেই চোখ তুলল রাজকীয় মঞ্চটার দিকে, আর সেই দৃশ্য দেখামাত্রই তার হাত দুটো এক লহমায় পাথর হয়ে গেল। মঞ্চের সিঁড়ি বেয়ে রাজকীয় ভঙ্গিতে নেমে আসছেন স্বয়ং সায়মা চৌধুরী। ক্রিম রঙের ওপর চওড়া সোনালি পাড়ের দামি শাড়িটায় তাকে ওই ঝলমলে সন্ধ্যার একমাত্র কেন্দ্রবিন্দু মনে হচ্ছিল। তার ঠিক পাশেই চওড়া বুকে হেঁটে আসছে রায়হান তালুকদার, ঠোঁটের কোণে এক চিলতে চতুর ও বিজয়ী হাসি, পুরো অবয়ব জুড়ে এক উগ্র দেমাক। তাদের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল এটা স্রেফ দুটো কোম্পানির পার্টনারশিপ ডিল নয়, তারা যেন পুরো দুনিয়া জয় করে ফিরল। তাদের ঠিক সামান্য পেছনে একাকী দাঁড়িয়েছিলেন সায়মার বৃদ্ধ বাবা তারিক চৌধুরী। তার ক্লান্ত চেহারায় একদিকে যেমন মেয়েরই অভূতপূর্ব সাফল্যে এক বুক গর্বের আভাস, ঠিক তেমনি অন্যদিকে এক দীর্ঘ জীবনের ক্লান্তির গভীর ছাপ। ফারহান স্টেজের দিকে তাকিয়েই পরিষ্কার বুঝতে পারল আজকের এই পুরো আয়োজনটা সায়মার জীবনের সবচেয়ে বড় মহাসন্ধ্যা। দৃশ্যটা দেখা মাত্রই ফিরিঙ্গি বাজারের সেই খুপুরি চায়ের দোকান, পতেঙ্গার ঝোড়ো খেয়াঘাট আর ঈদের সেই সাংস্কৃতিক উৎসবের চেনা স্মৃতিগুলো এক লহমায় তার মনের ক্যানভাসে বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। সে চাইলে তখনই সায়মার নজর এড়িয়ে হলের কোনো দূরবর্তী অন্ধকার কোণে গিয়ে নিজেকে লুকিয়ে রাখতে পারত, কিন্তু নিজের দায়িত্ব ফেলে ভীরুর মতো মাঝপথে পালিয়ে যাওয়া ফারহানের স্বভাবে নেই। সে মনে মনে নিজেকে শক্ত করল। এখানে সে চেনা পরিচয়ের খাতিরে বা কারো দয়া ভিক্ষা করতে আসেনি, এসেছে নিজের গায়ের ঘাম ফেলে সততার সাথে রুজি করতে। যে কোনো মূল্যে আজকের রাতটা কোনো ঝামেলা ছাড়াই শান্তিতে পার করে দিতে হবে তাকে। মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে প্রথমে রায়হান তালুকদার তাদের ব্যবসার ভবিষ্যৎ সম্প্রসারণ, কোটি টাকার নতুন ইনভেস্টমেন্ট আর আন্তর্জাতিক বিলাসবহুল পর্যটন শিল্প নিয়ে বেশ চটকদার কিছু কথা বলল। এরপর সায়মা চৌধুরী মঞ্চে এসে অত্যন্ত পরিমিত ও সংযত কণ্ঠে তাদের চৌধুরী বংশের দীর্ঘদিনের ব্যবসায়িক ঐতিহ্য, চাটগাইয়া মানুষের চিরচেনা আতিথেয়তা আর কোম্পানির এক নতুন উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা নিয়ে চমৎকার বক্তব্য রাখল। তার স্পিচ শেষ হতেই হলের চারপাশ থেকে আমন্ত্রিত অতিথিরা জোর তালি দিয়ে উঠলেন। ফারহান তখনও নিজের হাতের ভারী ট্রেটা সামলে টেবিলগুলোর মাঝখান দিয়ে নীরবে ঘুরে ঘুরে জুস বিলি করে যাচ্ছিল। তবে বুকের ভেতর একটা অজানা আশঙ্কার খচখচানি ঠিকই ছিল। নিজের জীবন দিয়ে সে খুব ভালো করেই জানে বড়লোকের এই ঝকমকে দুনিয়ায় গরিবের ছোটখাটো একটা ভুলও অনেক সময় সারা জীবনের মস্ত বড় কলঙ্ক আর অপমান হয়ে ফিরে আসে। অবশ্য ফারহান ধুনাক্ষরেও টের পায়নি যে কর্পোরেট সন্ধ্যাকে নিখুঁত করার জন্য এত জাঁকজমক আর আয়োজন
একটু পর ঘটে যাওয়া একটা সামান্য দুর্ঘটনায় সেখানে উপস্থিত সবার ভদ্রতার মুখোশটা এক ঝটকায় টেনে খুলে দেবে। মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে প্রথমে রায়হান তালুকদার তাদের ব্যবসার ভবিষ্যৎ সম্প্রসারণ, কোটি টাকার নতুন ইনভেস্টমেন্ট আর আন্তর্জাতিক বিলাসবহুল পর্যটন শিল্প নিয়ে বেশ চটকদার কিছু কথা বলল। এরপর সায়মা চৌধুরী মঞ্চে এসে অত্যন্ত পরিমিত ও সংযত কণ্ঠে তাদের চৌধুরী বংশের দীর্ঘদিনের ব্যবসায়িক ঐতিহ্য, চাটগাইয়া মানুষের চিরচেনা আতিথেয়তা আর কোম্পানির এক নতুন উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা নিয়ে চমৎকার বক্তব্য রাখল। তার স্পিচ শেষ হতেই হলের চারপাশ থেকে আমন্ত্রিত অতিথিরা জোর তালি দিয়ে উঠলেন। ফারহান তখনও নিজের হাতের ভারী ট্রেটা সামলে টেবিলগুলোর মাঝখান দিয়ে নীরবে ঘুরে ঘুরে জুস বিলি করে যাচ্ছিল। তবে বুকের ভেতর একটা অজানা আশঙ্কার খচখচানি ঠিকই ছিল। নিজের জীবন দিয়ে সে খুব ভালো করেই জানে বড়লোকের এই ঝকমকে দুনিয়ায় গরিবের ছোটখাটো একটা ভুলও অনেক সময় সারা জীবনের মস্ত বড় কলঙ্ক আর অপমান হয়ে ফিরে আসে। অবশ্য ফারহান ধুনাক্ষরেও টের পায়নি যে কর্পোরেট সন্ধ্যাকে নিখুঁত করার জন্য এত জাঁকজমক আর আয়োজন একটু পর ঘটে যাওয়া একটা সামান্য দুর্ঘটনায় সেখানে উপস্থিত সবার ভদ্রতার মুখোশটা এক ঝটকায় টেনে খুলে দেবে। মঞ্চের তুমুল করতালি একসময় মিলিয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে আবার বেজে উঠল মৃদু ধীর লয়ের মিউজিক। অতিথিরা স্টেজ থেকে নেমে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে মেতে উঠলেন আড্ডায়। কেউ গম্ভীর মুখে সায়মা আর রায়হানের নতুন পার্টনারশিপের লাভ ক্ষতির হিসেব কষছেন। কেউ রায়হানের কোটি টাকার ইনভেস্টমেন্টের প্রশংসায় পঞ্চমুখ, আবার কেউ সায়মার দামি শাড়ি আর রূপের জৌলুস দেখে আড়ালে আফসোস করছেন। ফারহান দুহাতে জুসের ভারী ট্রেটা ভালো করে সামলে নিয়ে টেবিলগুলোর মাঝের সরু গলি দিয়ে সাবধানে হাঁটছিল। মনে মনে কেবল একটাই প্রার্থনা, আজকের রাতটা যেন কোনো অঘটন ছাড়াই কেটে যায়। ঠিক তখনই এক টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা এক প্রবীণ ভিআইপি অতিথি ফারহানের দিকে তাকিয়ে এক গ্লাস জুস চাইলেন। ফারহান বিনীতভাবে মাথা ঝুঁকিয়ে ট্রে থেকে জুসের গ্লাসটা ডান হাতে নিল, তারপর সাবধানে এগিয়ে গেল তার দিকে। কিন্তু টেবিলগুলোর মাঝের যাতায়াতের পথটা ছিল বড্ড ঘিঞ্জি। কজন অতি উৎসাহী অতিথি সেখানে দাঁড়িয়ে সেলফি তোলায় মত্ত। পুরো রাস্তাই আটকে রেখেছেন তারা। আর ঠিক সেই অসতর্ক মুহূর্তে এক তরুণ ব্যবসায়ী ফোনে চড়া গলায় কথা বলতে বলতে হুট করে ফারহানের দিকে পেছন ঘুরে দাঁড়াতে গেলেন। আর সাথে সাথেই তার চওড়া কাঁধটা সজোরে গিয়ে ধাক্কা মারল ফারহানের গায়ে। সবকিছু এত দ্রুত আর আচমকা ঘটে গেল যে ফারহান নিজেকে বা হাতের ট্রেটা সামলানোর বিন্দুমাত্র সুযোগ পেল না। ধাক্কার চোটে হাতের ভারী ট্রেটা প্রবলভাবে কেঁপে উঠল। সে অন্য হাত বাড়িয়ে টলমল করতে থাকা জুসের গ্লাসটা খামচে ধরার আপ্রাণ চেষ্টা করল সত্যি, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। গ্লাস উল্টে কমলার গাঢ় রস ছিটকে গিয়ে সোজা পড়ল সায়মা চৌধুরীর সেই সাধের সোনালি পাড়ের ক্রিম রঙের দামি শাড়িটায়। মাত্র এক মুহূর্ত আগেও যে বিশাল হলরুম অভিজাত অতিথিদের মৃদু গুঞ্জন আর হাসির শব্দে মুখর ছিল, তা এক নিমেষে পিনপতন নীরবতায় স্তব্ধ হয়ে গেল। সায়মা চৌধুরী প্রথমে চরম ধাক্কা খেয়ে নিজের দামি শাড়ির দিকে তাকালো। সেখানে কমলার রসের মস্ত একটা নোংরা দাগ লেপটে গেছে। ঠিক তার পরক্ষণেই সে চোখ তুলল ফারহানের দিকে। আশ্চর্যের বিষয়, সেই মুহূর্তে সায়মার চেহারায় রাগের চেয়েও বেশি স্পষ্ট ছিল লোকলজ্জা আর চরম অস্বস্তি। শাড়ির এই নোংরা দাগটা যেন স্রেফ গায়ের কাপড়ে লাগেনি, লেগেছে এত বছর ধরে সমাজ আর মিডিয়ার সামনে তিল তিল করে গড়ে তোলা চৌধুরী বংশের আভিজাত্য আর ইমেজের ওপর। হলের ভেতরে থাকা কজন মিডিয়াকর্মীর ক্যামেরা লেন্স ফ্ল্যাশ চালিয়ে সাথে সাথেই তাক করল তার শাড়ির ওই তাকটার দিকে। এক কোণায় দাঁড়িয়ে দুই সাংবাদিক নিজেদের মধ্যে ফিসফিস করে বাঁকা হাসিতে মেতে উঠল। চারপাশের অতিথিদের চোখে ফারহানের জন্য বিন্দুমাত্র সহানুভূতি তো ছিলই না, বরং সবার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠল উচ্চবিত্তদের এই আকস্মিক কেলেঙ্কারি বা তামাশা উপভোগ করার এক বিকৃত কৌতূহল। ফারহান এই আকস্মিক কাণ্ডে ভয়ে আর লজ্জায় সাথে সাথেই মাথা নিচু করে ফেলল। অত্যন্ত কাতর গলায় বলল, আমাকে মাফ করে দিন ম্যাডাম, বিশ্বাস করেন ইচ্ছা করে করি নেই, আচমকা ধাক্কা লেগে হয়ে গেছে। আমি এখনই দাগটা পরিষ্কার করার ব্যবস্থা করছি। ভয়ে আর অপমানে তার গলার স্বর কাঁপছিল সত্যি, কিন্তু সেই আকুতির ভেতর বিন্দুমাত্র কোনো ছলচাতুরি ছিল না। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সে সত্যি মনে মনে ভীষণ লজ্জিত আর অনুতপ্ত বোধ করছিল।
গত কয়েকদিনের কাজের মস্ত চাপ, ভেতরের অজানা ভয় আর পুঞ্জীভূত রাগ যেন এক লহমায় সাইমার ভেতর থেকে ফেটে বের হল। তার মনের ভেতর কেবল এই চিন্তাই খটখট করছিল, যে কর্পোরেট সন্ধ্যাকে নিখুঁত আর আন্তর্জাতিক মানের করার জন্য সে দিন রাত এক করে খাটল, সেই স্বপ্ন আজ ভরা মুজলিসে এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা রায়হান তালুকদার সাইমার কানের কাছে ঝুঁকে বিষাক্ত গলায় উস্কানি দিল। দেখলে তো সাইমা, আমি আগেই বলেছিলাম, এই রকম থার্ড ক্লাস সস্তা স্টাফদের এত বড় ইন্টারন্যাশনাল ইভেন্টে রাখার আগে 10 বার ভাবা উচিত। এদের একটা খামখেয়ালি আজকে পুরো চৌধুরী ব্র্যান্ডের গ্লোবাল ইমেজটাই সবার সামনে শেষ করে দিল। রায়হানের কথাগুলো ছোট হলেও সাইমার ভেতরের জ্বলতে থাকা আগুনে ঘি ঢালার জন্য তা ছিল একদম পারফেক্ট। সাইমা আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। রাগে কাঁপতে কাঁপতে ফারহানের দিকে এক পা এগিয়ে গেল। চরম শীতল আর অহংকারী গলায় চেঁচিয়ে উঠল, তোমার কি কোনো ধারণা আছে আজকের এই সন্ধ্যাটা আমার লাইফে আর আমার কোম্পানির জন্য কতটা ইম্পর্ট্যান্ট ছিল? ফারহান নিজের আত্মপ্রক্ষ সমর্থনে অত্যন্ত আকুতির সাথে আবার বলতে চাইল, ম্যাডাম প্লিজ আমার কথাটা একবার শুনুন। পেছন থেকে একজন লোক হঠাৎ ফোনে কথা বলতে বলতে, কিন্তু কথা শেষ হবার আগেই সাইমার ডান হাতটা বাতাসে সজোরে ওপরে উঠল আর হলের সবার সামনে ফারহানের বাম গালে কষিয়ে একটা চড় আছড়ে পড়ল। চড়ের আওয়াজটা খুব একটা চড়া ছিল না সত্যি, কিন্তু হলের ওই পিনপত নীরবতায় তা যেন উপস্থিত সবার বুকে গিয়ে সজোরে আঘাত করল। ধাক্কায় ফারহানির মুখটা এক পলকে ডান দিকে ঘুরে গেল। অপমানে আর তীব্র যন্ত্রণায় চোখ দুটো বেয়ে জল গড়িয়ে নামল তার। তবে সে হাত দিয়ে নিজের গালটা চেপে ধরল না, শুধু 2 হাতে ধরা ভারী ট্রেটা খুব আস্তে করে নিচে নামিয়ে রাখল। কাঁপতে থাকা হাত দুটো দিয়ে সে যেন নিজের ধুলোয় মিশে যাওয়া আত্মসম্মানটুকুই কোনো মতে আঁকড়ে ধরার আপ্রাণ চেষ্টা করছিল। সাইমা চৌধুরী তখন রাগে কাঁপতে কাঁপতে আরও চড়া গলায় বলল, তোমাদের মতো বস্তির ছোট লোকেরা জীবনেও বুঝবে না যে সমাজে একটা নাম আর পজিশন তৈরি করতে কত বছর রক্ত জল করতে হয়। তোমার কাছে এটা হয়তো স্রেফ কয়েকটা টাকার পার্ট টাইম খাটুনি, কিন্তু আমার কাছে এটা আমার ক্যারিয়ারের হাড় ভাঙা খাটুনি, আমার নিজের কোম্পানি, আমার চৌধুরী বংশের ইজ্জত। হাতের কাজটাই যদি ঠিকমতো সামলাতে না পারো, তবে আমাদের মতো এত বড় হাই প্রোফাইল জায়গায় মুখ দেখানোর দুঃসাহস করো কেন? সাইমার এই নির্মম রূপ দেখে হলের অনেক ভালো মনের অতিথিও মনে মনে প্রচণ্ড অস্বস্তি আর লজ্জায় পড়ে গেলেন। এক কোণে দাঁড়িয়ে থাকা এক সম্মানিত প্রবীণ অতিথি লজ্জায় চোখ নামিয়ে মেঝের দিকে তাকিয়ে রইলেন। সামনের সারির এক তরুণী ফটো সাংবাদিক দৃশ্যটা দেখে নিজের হাতের ক্যামেরাটা আস্তে করে নিচে নামিয়ে নিলেন। তিনি হয়তো বুঝে গিয়েছিলেন, ভরা মজলিসের এই কদরজতার ছবি তুলে সাইমা চৌধুরীর ধসে যাওয়া ব্র্যান্ড ইমেজার জোড়াতালি দেওয়া যাবে না, বরং সাইমার ভেতরের অহংকারী রূপটাই এখন সবার সামনে নগ্ন হয়ে গেছে। ফারহান সেই মস্ত বড় বিলাসবহুল হলের মাঝখানে একদম একা, বড় অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। আজ এই অপমানের দিনে পাশে এসে দাঁড়ানোর মতো তার স্নেহময়ী মা নেই, বৃদ্ধ বাবা নেই, কিংবা আগলে রাখার মতো খালেদা খালাও নেই। সেখানে তার নিজের বলতে কেউ ছিল না। কিন্তু এত বড় হলের শত শত মানুষের সামনে ফারহানকে মানসিকভাবে এক ফোঁটাও ভেঙে পড়তে বা কাঁদতে দেখা গেল না। সে ভেতরের তীব্র কষ্টটা চেপে একটা দীর্ঘশ্বাস নিল, তারপর খুব ধীর, স্পষ্ট আর অনমনীয় গলায় সরাসরি সাইমার চোখের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, এই দুনিয়ায় গরিব হয়ে জন্মানোটা যদি সত্যি অপরাধ হয়, তবে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি ওপরওয়ালাকে সাক্ষী রেখে বলছি, জীবনে কোনো দিন ইচ্ছে করে কারো সম্মান বা আভিজাত্যে আঘাত করার চেষ্টা আমি করি নাই। আজকের ভুলটা আমার অবহেলার জন্য হয় নাই, তবুও আমার মতো এক সামান্য গরিবের উছিলায় যদি এই ভরা মজলিসে আপনাকে লজ্জিত হতে হয়ে থাকে, তবে আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফারহানের মুখ থেকে বের হওয়া এই চাবুকের মতো সত্য কথাগুলো শোনা মাত্রই হলের থমথমে নীরবতা যেন আরও বেশি জমাট বেঁধে গেল। যে অভিজাত মানুষেরা এতক্ষণ ফারহানকে হোটেলের সস্তা এক ওয়েটার বা চাকর ভেবে অবজ্ঞা করছিল, তারা আজ প্রথমবার তার ওই সাধারণ পোশাকের আড়ালে মাথা উঁচু করে দাঁড়ানো এক আত্মমর্যাদাশীল মানুষকে আবিষ্কার করল। ফারহানের এই ধারালো কথাগুলো শুনে সাইমা চৌধুরী নিজের অজান্তেই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু তার ফর্সা চেহারায় রাগের যে লালচে আস্তরণ জমেছিল তা জেদের মতো অহংকার ছড়াচ্ছিল। পাশ থেকে রায়হান তালুকদার হলের গুমোট পরিস্থিতি সামাল দেওয়ার ভান করে হোটেলের সার্ভিস ম্যানেজারের দিকে কড়া চোখে তাকাল। চিৎকার করে বলল, আরে ম্যানেজার, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন? এই বেয়াদব ছেলেকে এক্ষুনি ঘাড় ধরে হল থেকে বের করুন। এই ইম্পর্টেন্ট ইভেন্টটা যেন এই ছোট লোকের জন্য আর বেশি নষ্ট না হয়। ম্যানেজার এগিয়ে আসার আগেই ফারহান নিজে থেকে কারো সাথে কোনো তর্কে জড়াল না।
অত্যন্ত শান্তভাবে হাতের খালি ট্রেটা কাছের একটা টেবিলে নামিয়ে রাখল। চোখের কোণে জমা জলটুকু বারবার পলক ফেলে ভেতরেই চেপে রাখার আপ্রাণ চেষ্টা করল সে। তারপর হলরুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পেছনের সার্ভিস গেটের দিকে পা বাড়াল। ঠিক তখনই হলের ওই অভিজাত ভিড়ের মাঝখান থেকে এক প্রবীণ, কিছুটা কম্পিত কিন্তু ভীষণ দৃঢ় ও গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, একদম ওখানেই থেমে যাও বাবা। এই আদেশ শোনামাত্রই হলের ভেতরের সবার কৌতূহলী চোখ সোজা চলে গেল পেছনের দিকে। সেখানে দাঁড়িয়ে আছেন ডাক্তার দেবিকা সেন। তার চোখে আজ সাইমার জন্য কোনো রাগ ছিল না, ছিল কেবল অতল গভীর দুঃখ আর তীব্র হতাশা। আর ঠিক সেই মুহূর্তে পতেঙ্গার এই ঝলমলে হলের এক পেশে গল্পটা পুরো উল্টো দিকে ঘুরতে শুরু করল। ডাক্তার দেবিকা সেনের চেনা গলাটা কানে পৌঁছানো মাত্রই ফারহানের বাড়িয়ে রাখা পা দুটো ওখানেই থমকে গেল। হলের ভেতরে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে যারা সাইমার এই পাশবিক তামাশা উপভোগ করছিলেন, তারা এবার একে একে দেবিকা সেনের দিকে ঘুরে তাকাতে লাগলেন। বয়স অনেক হয়েছে তার, মাথার চুল পেকে একদম ধবধবে সাদা, কিন্তু এই প্রবীণ চোখ দুটোয় জ্বলছিল এমন এক অদম্য সততা আর দৃঢ়তার আলো, যাকে সমাজের কোনো চটকদার যৌনস, বড় পদ বা কারি কারি টাকা দিয়ে কোনোদিন কিনে রাখা সম্ভব নয়। হাতের কাঠের ছড়িটায় ভর দিয়ে ভিড় ঠেলে ধীর পায়ে সামনে এগিয়ে এলেন তিনি। তারপর ফারহানের একেবারে পাশে এসে পরম মমতায় দাঁড়ালেন। সাইমা চৌধুরী ডাক্তার দেবিকা সেনকে খুব ভালো করেই চিনত। তিনি চট্টগ্রাম শহরের অত্যন্ত স্বনামধন্য ও সম্মানিত প্রবীণ চিকিৎসক। অবসরের পর এখন নিঃস্বার্থভাবে দরিদ্র রোগী আর নিঃসঙ্গ বৃদ্ধবৃদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সমাজের এমন একজন উচ্চ ব্যক্তিত্বের মানুষকে নিজের জমকালো অনুষ্ঠানের ভরা মজলিসে এভাবে ওই ওয়েটার ছেলেটার পাশে এসে দাঁড়াতে দেখে সাইমা চরম বিস্ময়ে বোবা হয়ে গেল। দেবিকা সেন তখন শান্ত কিন্তু ভীষণ গম্ভীর গলায় হলের সবার দিকে তাকিয়ে বললেন, আজ এই ভরা মজলিসে যে ছেলেটাকে তোমরা সবাই মিলে চড় মেরে অপমান করলে, ঘাড় ধরে বের করে দিতে চাইলে, এই ছেলেটাই মাস কয়েক আগে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল। ডাক্তার দেবিকা সেনের মুখ থেকে এই সত্য শোনামাত্রই পুরো হলরুমে আবারও এক পিন পতন নীরবতা নেমে এলো। রায়হান তালুকদারের চতুর চেহারায় এক পলকের জন্য চরম অস্বস্তি আর লজ্জার ছাপ ফুটে উঠলেও সে সেটাকে তার চেনা কেতাবি হাসির আড়ালে ঢাকার চেষ্টা করতে লাগল। ডাক্তার দেবিকা সেন সায়মার চোখের দিকে তাকিয়ে আরও কড়া গলায় বললেন, শোনো বাবা, ভালো কাজ কখনো আড়ালে ঠেকে গেলেও ছোট হয়ে যায় না, যারা দেখার তারা ঠিকই দেখে। তার মুখের এই মমতাময়ী কথা কটা যেন এক লহমায় হলের ভেতরে বসে থাকা উঁচুতলার অহংকারী চোখগুলোকে লজ্জায় মাটির দিকে নামিয়ে দিল। মাত্র কিছুক্ষণ আগেও যে নিরপরাধ ছেলেটাকে সবাই সস্তা ওয়েটার বা চাকর ভেবে অবজ্ঞা করছিল, এখন তারই শান্ত চেহারার দিকে তাকিয়ে তারা এক অদ্ভুত সারল্য আর মনুষ্যত্বের জোর দেখতে পাচ্ছিল। সায়মা চৌধুরীর পাথরে মনেও এই কথাগুলো শোনার পর কেমন যেন একটা তীব্র ওলটপালট আলোড়ন উঠল। তবে ভেতরের এত বছরের লালন করা আভিজাত্যের দেওয়ালটা তার এত সহজে ভেঙে গুড়িয়ে যাওয়ার ছিল না। ঠিক সেই থমথমে মুহূর্তে এতক্ষণ পেছনের সারিতে নিশ্চুপ দাঁড়িয়ে থাকা সাইমার বাবা তারেক চৌধুরী ধীর পায়ে সামনে এগিয়ে এলেন। এক কোণে চুপচাপ দাঁড়িয়ে তিনি নিজের মেয়ের অহংকারী আচরণ আর ফারহানের এই অনন্য আত্মনিয়ন্ত্রণের প্রতিটা দৃশ্য নিজের চোখে দেখছিলেন। তার প্রবীণ চেহারায় একদিকে যেমন মেয়ের এমন নির্মম আচরণের জন্য গভীর দুঃখ আর হতাশা স্পষ্ট ছিল, ঠিক তেমনি অন্যদিকে ফারহানের এই ধৈর্যের প্রতি ছিল এক নীরব সমীহ। তিনি ফারহানের মুখের দিকে তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর পরম স্নেহে নরম গলায় জানতে চাইলেন, আচ্ছা বাবা, তুমি কিছুক্ষণ আগে সবার সামনে তোমার নামটা ঠিক কি বলেছিলে? ফারহান বিনীতভাবে মাথাটা সামান্য ঝুঁকিয়ে উত্তর দিল, স্যার, আমার নাম ফারহান আহমেদ। ফারহানের পুরো নামটা শোনামাত্রই তারেক চৌধুরীর প্রবীণ চোখে বহু বছরের পুরনো কোনো এক হারানো স্মৃতি বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। বুকের ভেতর হঠাৎ আছড়ে পড়া উত্তেজনাটুকু কোনো মতে চেপে রেখে কাঁপতে কাঁপতে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা, তোমার আদি বাড়ি কি মহেশখালী দ্বীপে? তুমি ওখান থেকেই এখানে এসেছ বাবা? ফারহান তার এই আচমকা প্রশ্নে কিছুটা অবাক হল। পরক্ষণেই বলল, হ্যাঁ স্যার, আমি মহেশখালী দ্বীপেরই ছেলে। তারেক চৌধুরীর গলার স্বর এবার আর স্বাভাবিক রইল না। এক অদ্ভুত আবেগে বুঝে এলো তার কণ্ঠ। তিনি ব্যাকুল হয়ে জানতে চাইলেন, আচ্ছা বাবা, তোমার বাবার নাম কি? ফারহান শান্ত স্বরে উত্তর দিল, আমার বাবার নাম শফিক আহমেদ।
তিনি একসময় গভীর সমুদ্রে মাছ ধরতেন। এখন পায়ে চোট পাওয়ার কারণে সমুদ্রের তীরে বসেই জাল আর ছোট ছোট নৌকো মেরামতের কাজ করেন। ফারহানের বাবার নামটা কানে পৌঁছানো মাত্রই তারেক চৌধুরী ভেতর থেকে একদম নিথর হয়ে গেলেন। হলের চারপাশের ঝকমকে আলো যেন এক নিমেষে ফিকে হয়ে এলো তার চোখে। শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে বাধ্য হয়ে পাশে থাকা দামি কাঠের চেয়ারটার হাতল শক্ত করে খামচে ধরলেন তিনি। কোনো মতে সামলে নিলেন পতনোন্মুখ শরীরটা। চৌধুরী হেরিটেজ হোটেলের এই ঝড় তোলার মতো সন্ধ্যার ঠিক আগের দিনগুলোতেও সায়মার অবচেতনে ফারহানের সেই শান্ত আত্মবিশ্বাসী মুখটা মায়ার মতো লেপ্টেছিল। সেদিনের সেই কালবৈশাখী রাতে বিপদে পড়েও সে যে ছেলেটাকে একটা ধন্যবাদ পর্যন্ত জানায়নি, এই নির্মম সত্যটা সায়মা নিজের মনে খুব ভালো করেই জানত। কিন্তু নিজের ভেতর প্রতিনিয়ত খচখচ করতে থাকা সেই অপরাধবোধ আর লজ্জাকে সে অফিসের জরুরি ফাইলের পাহাড় আর একের পর এক বিজনেস মিটিংয়ের ব্যস্ততার নিচে জোর করেই চাপা দিয়ে রেখেছিল। আজ ভরা মজলিসের এই নাটকীয়তা তাকে যেন সেই চাপা পড়া সত্যের মুখোমুখি এনে দাঁড় করাল। চট্টগ্রামের বুকে তখন পবিত্র ঈদের আমেজ। চারদিকে উৎসবের জাঁকজমক আর আনন্দ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। পাড়ার প্রতিটা বাড়ির সামনে রঙিন আলো আর সাজসজ্জা, জমজমাট বাজারগুলোয় কলাপাতা, তাজা নারকেল, নতুন বাহারি জামাকাপড় আর ঈদের হরেক রকম সেমাই মশলার চেনা সুবাসে ম করছে চারপাশ। প্রতি বছরের মতো এবারও চৌধুরী হেরিটেজ হোটেলস অ্যান্ড স্পাইসেসের পক্ষ থেকে একটা বড়সড় সামাজিক কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের মাঝে নতুন বই খাতা, নতুন পোশাক আর ভালো খাবার বিতরণ করার কথা ছিল সেখানে। সায়মা চৌধুরী এই ধরনের সামাজিক অনুষ্ঠানে নিয়ম করে আসত ঠিকই, তবে তার মনের কাছে এটা কোনো মানবিক দায়বদ্ধতা ছিল না। এটা ছিল স্রেফ কোম্পানির বাইরের ভাবমূর্তি বা ব্র্যান্ড ইমেজ ধরে রাখার একটা কর্পোরেট চাল। অনুষ্ঠানের বিশাল মঞ্চটা ঠিকঠাক তৈরি হলো কিনা, কোম্পানির স্পন্সর করা মস্ত বড় ব্যানারগুলো একদম ফ্রন্টে ঝোলানো হয়েছে কিনা, নামী মিডিয়ার সাংবাদিকরা ঠিক সময়ে কভার করতে এলো কিনা, আর কালকের খবরের কাগজে ছাপানোর জন্য তার নিজের ছবিগুলো নিখুঁত উঠল কিনা, সায়মার সমস্ত চিন্তা আর মনোযোগ আটকে থাকত স্রেফ এই বাহ্যিক চটকের মাঝেই। ফিরিঙ্গি বাজারের কাছাকাছি খোলা মাঠটায় আয়োজিত হয়েছিল এই কল্যাণমূলক অনুষ্ঠান। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও দুপুর গড়াতেই বৃষ্টি থেমে গিয়েছিল, তবে বাতাসে ছিল ভ্যাপসা গরম আর গুমোট আর্দ্রতা। মাঠময় রঙিন নতুন পোশাক পরা শিশুরা দাপিয়ে বেড়াচ্ছিল। এক কোণে বয়স্ক নারীরা বসে গল্প করছিলেন, আর রহমতুল্লাহ সাহেব আপ্রাণ চেষ্টা করছিলেন এতিমখানার বাচ্চাদের সারিবদ্ধ করে রাখতে। বাচ্চাদের ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিল পারুল, বগলে শক্ত করে চেপে ধরে রেখেছিল তার অমূল্য সম্পদ, সেই নীল রঙের পুরনো ভাঙা ছাতাটা। আবহাওয়া পরিষ্কার থাকা সত্ত্বেও সেটি যেন কোনোভাবেই হাতছাড়া করতে নারাজছে। তবে ওই সন্ধ্যায় ফারহান আহমেদ কিন্তু সেখানে কোনো কোম্পানির ওয়েটার হিসেবে আসেনি। সে এসেছিল প্রদীপ মাস্টারের অনুরোধে। স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠী পরিচালনাকারী প্রদীপ মাস্টার ফারহানকে ছোটবেলা থেকেই সন্তানের মতো স্নেহ করেন। লোকজ ঢল বাজানো তিনিই শিখিয়েছেন ফারহানকে। পরনে ধবধবে সাদা পায়জামা আর হালকা ক্রিম রঙের সুতি পাঞ্জাবি। সারাদিনের হাড় ভাঙা খাটুনির ছাপ ফারহানের শান্ত চেহারায় স্পষ্ট, কিন্তু তার চোখের কোণে লেগেছিল এক অদ্ভুত স্নিগ্ধ ও পবিত্র আভা।